Manikranjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। এক বর্ষার রাত, শেষ রাতে ট্রেন থামল নারায়ণপুর স্টেশনে। ট্রেন থেকে নামলেন মাস্টার অংশুমান পাল। নেমে চারপাশে তাকালেন। বেশ বৃষ্টি হচ্ছে, প্ল্যাটফর্মে লোকজন বেশি নেই, রাত বেড়েছেও অনেকটা। তিনজন দোকানি আর একজন ভিক্ষুক আপাদ মস্তক নোংরা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অংশুমানবাবু হাত ঘড়িটার দিকে তাকালেন। রাত প্রায় 11টা বাজে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বাইরের দিকে এলেন। ট্রেনটা লম্বা হর্ন দিয়ে প্ল্যাটফর্ম ছাড়ল। বাইরে বেশ জল জমেছে, বৃষ্টি হচ্ছে ক্রমাগত। দু একটা দোকান খোলা। অংশুমানবাবু যেন বিপদে পড়লেন। বিনা মেঘে বজ্রপাত হবে কেই বা জানত? যদি জানতেন বৃষ্টি হবে তাহলে ছাতাখানা নিশ্চয়ই সঙ্গে থাকত। কিন্তু আজ অংশুমানবাবু হতাশার ভাব করে মাথা নাড়লেন। দুপুর পর্যন্ত রোদ ছিল, বিকেল হতেই এই অবস্থা। আসলে আজ মাইনে পেয়েছেন, তাই ফিরতে দেরি হলো। তার উপর অসময়ে বৃষ্টি। অংশুমান পাল পাঁশকুড়ার বনমালী স্কুলে ইতিহাস পড়ান। সন্ধে নাগাদ ফেরেন। তারপর মেচেদার কাছে একটা ঘর নিয়ে টিউশন পড়ান। তারপর ওই রাত 9টার দিকে বাড়ি ফেরা। কিন্তু আজ পরপর দুটো ট্রেন মিস করে শেষ ট্রেন ধরে ফিরতে হয়েছে তাকে। অংশুমানবাবু স্টেশনের একটা বেঞ্চে বসলেন। কিছুক্ষণ থেকে তার একটু অস্বস্তি হচ্ছে, কারণ সেই ভিক্ষুকটি যে চাদর চাপিয়ে শুয়েছিল সে থেকে থেকে অংশুমানবাবুর দিকে সন্দেহের চোখে চেয়ে দেখছে। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামল। অংশুমানবাবু আবার হাতঘড়িটা দেখলেন। রাত 12টা বেজে 10 মিনিট। তিনি বিড়বিড় করে বললেন, আজ বাড়ি ফেরার দফা রফা, হে ঠাকুর রক্ষা করো। বাড়ি তিনি পৌঁছে যাবেন ঠিকই, কিন্তু সঙ্গে যে টাকা রয়েছে। রাত বিরেতে এইসব নির্জন জায়গায় হামেশাই ডাকাতি হয়। তারা বড় নৃশংস। ডাকাতেরা জিনিস নিয়ে খুন করে কোনো একটা ঝোপঝাড় বা জঙ্গল মতো জায়গায় লাশটা ফেলে যাবে, কিংবা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেবে শরীরটাকে। বড়ই নির্মমরা। অংশুমানবাবু সবে প্ল্যাটফর্ম থেকে বেরোতে যাবেন, এমন সময় ঘটল অঘটন। সেই চাদর মুড়ি দেওয়া ভিক্ষুকটি হঠাৎই ঝাঁপিয়ে পড়ে তার উপর। অংশুমানবাবু নিজেকে সামলাতে না পেরে জলে পড়ে গেলেন। অমনি আরো জনপাঁচেক লোক দৌড়ে এলো। সবার মুখেই কালো কাপড় বাঁধা। অংশুমানবাবু জলে পড়ে আছেন, তার মুখটা চেপে ধরে আছে ভিক্ষুকটি। তারপর আরো 3 জন কোথা থেকে বেরিয়ে এলো। এখন স্টেশন চত্বর ফাঁকা। 2-1 ছাড়া আর কেউ কোথাও নেই। দোকানদারেরা বাড়ি ফিরে গেছে। অংশুমানবাবু কিছু বুঝে উঠবার আগেই ভিক্ষুকটি তার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিল। আর সেই সঙ্গেই কোমরে গোঁজা একটা পিস্তল বের করে অংশুমানবাবুর মুখে ঢুকিয়ে পরপর 2 রাউন্ড গুলি চালিয়ে তারপর শূন্যে আরও 2 রাউন্ড গুলি চালিয়ে দৌড়ে বেরিয়ে গেল। মাস্টার অংশুমান পাল মৃত অবস্থায় জল কাদায় পড়ে আছেন। যারা এসেছিল তারা তাদের কাজ করে ফিরে গেছে। জমা জলে রক্ত ভাসছে। অংশুমানবাবুর মুখ হাঁ করে উপরের দিকে চেয়ে আছে। বাকি 2-1 জন যারা স্টেশনে ছিল তারা এসব দেখে ভয় পালিয়ে গেছে ততক্ষণে। রাত আরও বেড়েছে। প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা। চারিদিকে বেশ অন্ধকার। একমাত্র
প্ল্যাটফর্মের ভেতরে শুধু আলো রয়েছে। কয়েকটা কুকুর এদিকেই আসছিল। হঠাৎ একজন লোককে ওভাবে জলে পড়ে থাকতে দেখে ঘেউ ঘেউ করে উঠল। পরের দিন সাত সকালে হই হই পড়ে গেল মেচেদা স্টেশনে। একটা মৃতদেহ একেবারে স্টেশনের সামনেই পড়ে আছে। রেলের পুলিশকে খবর দেওয়া হলে তারা এলো, প্রাথমিক তদন্ত শুরু করল। ফরেন্সিক বিভাগে খবর দেওয়া হলো। তারা দেহ নাড়াচাড়া করে বুঝল যে খুন হয়েছে কালকেই, কিন্তু বৃষ্টির কারণে শরীরের পচা গন্ধ ছড়িয়ে পড়েনি। পুলিশের লোকজন স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করে দেহ তমলুক হাসপাতালে পাঠিয়ে দিল ময়না তদন্তের জন্য। তবে কেউ কিছু বলতে পারল না, হয়তো দেখলেও ব্যাপারটা চেপে গেছে। পরে অবশ্য অংশুমান বাবুর নাম পরিচয় জানার পর তার বাড়িতে খবর দেওয়া হয়। তার বাড়িতে বিধবা মা, স্ত্রী আর তার একমাত্র পুত্র অভিমন্যু আছে। মাস্টারমশাইয়ের বাড়ি রাম তারক এলাকায়। মেচেদা থেকে আধ ঘন্টা। ময়না তদন্তে জানা গেল তাকে খুন করা হয়েছে আন্দাজ রাত 12টা থেকে 12:30টার মধ্যে। প্রথমে ধস্তাধস্তি, তারপরে গুলি চালানো হয়। ময়নাতদন্তের পর অংশুমান বাবুর দেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তবে জনবহুল এলাকায় এমন ঘটনা ভাবিয়ে তুলল জনসাধারণকে। কাজ হয়েছে? একজন রোগা কালো মতো লোক এসে দাঁড়ালো দিবাকরের সামনে। এটা একটা ফ্ল্যাট বাড়ি। এখন বাজে রাত 1টা। দিবাকরের কাছেই সময়টা হারিয়ে যাওয়ার সময়। মদ্যপান করে লাল পরীদের সাথে বিছানায় রাত কাটানোর সময়। যদিও দিবাকর একটা সোফায় বসেছিল, তার দুপাশে দুজন অল্প বয়সী মেয়ে বসে। তাদের মধ্যে একজন তাকে মদ খাইয়ে দিচ্ছে, আরেকজন মাঝে মাঝে সিগারেটটা তুলে ধরছে। হ্যাঁ উস্তাদ। বলেই রোগা লোকটা একটা টাকার বান্ডিল সামনে টেবিলের উপর রাখল। তারপর বলল, ঠিক আছে উস্তাদ, এবার আমি চলি, রাত হয়ে গেছে অনেক। ইতিমধ্যে দিবাকর টাকা গুনতে শুরু করেছে। পরপর 3বার গুনে দেখল, না, হিসেব মিলছে না। কিরে ভোলা, টাকাটা কম কেন রে? বলেছিল 25 থাকবে, 5,000 কম দেখছি। সেটা আমি কি করে জানবো বলো তো উস্তাদ? দিবাকর হেসে উঠল। এই হাসি শান্ত হলেও ভেতরে যেন সাপের বিষ আছে। তাই তো, তুই কি করে জানবি বল? কারণ বলেই টেবিলে রাখা পিস্তলটা তুলে ধরল ভোলার দিকে। দেখ, আমি নিজে বেঈমান হলে কি হবে? বেঈমানের সাথে আমি লেনদেন রাখি না। তাছাড়া তুই তো আমার পুরনো সাগরেদ, তাই তোকে কিছু দেওয়া তো খুব দরকার, তাই না? বললে তুই গোলি খা। ভোলা ভয়ে কাঁপতে শুরু করেছে। উস্তাদ, 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 আমি কিছু করিনি উস্তাদ। উস্তাদ, উস্তাদ আবার বন্দুক বার করছে কেন উস্তাদ? উস্তাদ, আমি কিছু করিনি উস্তাদ। উস্তাদ। দিবাকর আর অপেক্ষা না করে এগিয়ে গিয়ে তাকে একটা দড়াম করে লাথি মেরে ধরাশায়ী করল। তারপর একটা বালিশ ভোলার মুখে চেপে ধরে তার বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। কিছুক্ষণ ছটপট করতে করতে থেমে গেল চিরতলে। ভোলার সারা শরীরে রক্ত। দিবাকর ভোলার প্যান্টের পকেট থেকে 5,000 টাকা বের করল, 500 টাকার 10টা নোট। টাকাগুলো শুকতে শুকতে বলল, সালা শুয়ার, আমার সাথে চালাকি। হ্যাঁ, এ কেশব, রাজা, পার্থ। যাদের নাম ধরে ডাকলো তারা বেরিয়ে এলো। তাদের উদ্দেশ্য করে বলল, মালটার লাশটা গিয়ে ফেলে দিয়ে খালপাড়ে। ফাঁকা কর, এসব ভালো লাগে না আমার। ফাঁকা কর। তারপর একটা কাপড়ে ভোলার মৃতদেহটা জড়িয়ে একটা অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে পড়ল। বাংলায় একটা কথা আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই হলো দিবাকর ঘোষ, যেই কাহিনীর বেতাজ বাদশা, যার পেছনে শুধু পুলিশ নয়, অনেকেই পড়ে আছে। শুধু তাকে কেউ ছুঁতে পারে না। আর দিবাকরকে ছোঁয়া তো দূরস্থ, তার দিকে যদি কেউ আঙুল তুলেও কথা বলে
তবে তার বেঁচে থাকার দিন শেষ। এক কথায় সে কাউকে ডরায় না। কিন্তু আসল কাহিনী বলবার আগে দিবাকরের একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। দিবাকরের বয়স 40, মোটা সোটা চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, নাকের তলায় ছাঁটা গোঁফ, গায়ের রং কৃষ্ণবর্ণ। একজনকে সে বিয়ে করেছিল, কিন্তু স্ত্রীর সন্তান না হওয়ায় তাকে নিজে হাতে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। দিবাকরের অনেক রকম কাজ আছে। অনেকে বলে লোকটা নাকি সাক্ষাৎ শয়তান, কেউ বলে সে অন্ধকার জগতের বেতাজ বাদশা। নারী পাচার, ড্রাগস পাচার, অস্ত্র পাচার, খুন, হুমকি, তোলাবাজি সবেতেই তার নাম যশ। তাকে সবাই চেনে এবং জমের মতো ভয় পায়। তবে এইসব কাজের মধ্যে যে কাজের জন্য সে সবচেয়ে বেশি বিখ্যাত তা হল টাকার জন্য মানুষ খুন। একটা পাতলা রঙিন কাগজে গান্ধীজির ছবি দেওয়া। সত্যি কি আশ্চর্য জিনিস এই টাকা, যার জন্য মানুষ মানুষকে খুন করতে পারে। আমাদের এই কলকাতা শহর সহ তার আশেপাশে অনেক নামজাদা ব্যবসায়ী, বড়লোক, উকিল, ফিল্ম স্টার কিংবা নেতা মন্ত্রী থাকেন। তাদের কোটি কোটি টাকার কারবার। তবে আজকাল সবাই সবাইকে টেক্কা দেয়। সত্যি বলতে কি, শত্রু না থাকলে সেই খেলায় কোনো আনন্দ নেই। একজন যা ব্যবসা করছে অন্যজন সেই ব্যবসা করছে একই এলাকায়। কিন্তু রাজা তো একজনই হয়, আর রাজত্ব পেতে গেলে যুদ্ধ, খুন খারাপি একটু আধটু না করলে হয় না। সবাই তার পথের কাঁটা সরিয়ে দিতে চায়, কিন্তু সৎপথে এসব সম্ভব নয়। তাই এসব লোকেরা দিবাকরের কাছে আসে। একজনকে খতম করলে দ্বিতীয়জন রাজত্ব পেয়ে যাবে। তাই বড় বড় রাঘব বোয়াল থেকে চুনোপুটি সবাই আসে তার কাছে। প্রথমে কন্ট্রাক্ট, তারপর যাকে হত্যা করতে হবে তার ঠিকুজি কুষ্টি জেনে আসল সময়ে কাজ হাসিল করা। দিবাকরের কাছে অনেক সুপারি কিলার আছে, যারা টাকার বিনিময়ে মানুষ খুন করে। যেহেতু দিবাকর মাফিয়া, তাই থানা, পুলিশ সে একাই ম্যানেজ করতে পারে। অনেক পুলিশ তাকে দাদা বলে সম্বোধন করে। সে যাই হোক, এই দিবাকর তার অস্ত্র প্রয়োগ করে পথের কাঁটা সরিয়ে দেয়, তাতেই কাজ হয়ে যায়। তবে ব্যাপারটা 2 লাখ বা 4 লাখের নয়। শোনা যায় তার কাছে নাকি কন্ট্রাক্ট পেপার আছে, সেখানে সমস্ত কিছু শোনার পর সই করতে হয়। কম করে 60 থেকে 70 লাখ টাকা দিতে হয় তাকে। মন্দিরে যেমন তার প্রণামী দিতে হয়। তবে দিবাকরের শুরুটা শূন্য থেকে। খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করেছে সে এক সময়। দিবাকরের তখন বছর 20 বয়স। 10ম শ্রেণীতে বারতিনেক ফেল করার পর ওর বাবা দিলীপবাবু একটা কাঠের কারখানায় কাজে ঢুকিয়ে দেয়। কাজে মন ছিল না একেবারেই। কেবলই কাজের নাম করে বেরিয়ে বাইরে বাইরে ঘোরা, রাতের আলারে চুরি করা, এইসব করত দিবাকর। একবার একজন ব্রাহ্মণকে হত্যা করেছিল। সেই ছিল অপরাধ জগতে পা রাখা। তবে তখন সবে দিবাকর রামরাজতলার কুখ্যাত গুন্ডা রাখাল বক্সির সঙ্গ নিয়েছে। ছোটখাটো চুরি, রাতের আড়ালে সাঁতরাগাছি বাইপাস এলাকায় দোকানদারদের কাছ থেকে পয়সা আদায় করা, আবার মাঝে মধ্যে বারে ঢু মারা। দিবাকর রাখালকে গুরু বানিয়েছে, তাই গুরু যা বলবে তাই করতে হবে। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সন্ধে নাগাদ মদ মাংস নিয়ে জমিয়ে আসর বসেছে শিবনাথ গ্যারেজের পেছন দিকটায়। এদিকটা বেশ নির্জন। একটা অশ্বত্থ গাছ আছে, তার নিচে দরমা দেওয়া ঘর। শুধু একটা ল্যাম্প ধিক ধিক করে জ্বলছে। আসরে রাখাল আর দিবাকর ছাড়াও রয়েছে জনা 5 লোক। তারা সবাই রাখালের সাগরেদ। রাখাল মদ্যপান করছিল, বাকিরা তাস খেলছে। শুধু দিবাকর, সে একটু তফাতে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। রাখাল একসময় গ্লাসে কিছুটা মদ ঢেলে সজোরে চুমুক দিয়ে ভারী গলায় বলল, এবারে একটা বড় শিকার করতে হবে, বুঝলি? ভালো জিনিসের সন্ধান পেয়েছি। রামু জিজ্ঞাসা করল, কি ব্যাপার? কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি ওস্তাদ? হ্যাঁ, গুপ্তধনই বটে। সাঁতরাগাছি স্টেশনের সামনে ওই পুরনো শনিকালী মন্দিরটা আছে না, ওখানে আমি খবর পেয়েছি মন্দিরের প্রণামী বাক্সে বেশ কিছু টাকা আছে। আর মন্দিরের ভিতরে নাকি একটা পুরনো সিন্দুক আছে, ভালো দামি গয়না আছে সেখানে।
সে গয়নাগুলো যদি একবার হাতাতে পারি, তারপর লাখ টাকায় সেগুলো বাইরে পাচার করবো সালা। কিন্তু ব্যাপারটা একটু ঝুঁকি হয়ে যাচ্ছে না গুরু? ধ্যাৎ, সালা সুয়াগা বাচ্চা, মাল কামাবে আর জানবাজি রাখবে না? তা কি করে হবে? শোন, এই কাজটা করবে দিবাকর। সবাই চমকে দিবাকরের দিকে তাকালো। রাখাল হাসি মুখে তার দিকে চেয়েছিল। কিছুক্ষণ পর বলল, কি রে সালা, কাজটা করতে পারবি তো? কিন্তু ওস্তাদ আমি তো... আরে কি আমি করছিস? আমরা সবাই একসাথে থাকবো, তোকে যা শিখিয়ে দেবো ততটাই করবি। কোনো ঝামেলা হলে আমি সিটি মেরে দিব। তাছাড়া ঝামেলার কোনো কারণ নেই। রাতে একা ঘুমোয় মন্দিরে ওই সালা বামুন, ওকে অজ্ঞান করে দেবো, বাস, তারপর কাজ শেষ। কবে কাজটা করতে হবে ওস্তাদ? আরে সারা যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় কাল রাতের আগে থামবে না, বুঝলি? আজ বা কাল যেভাবে হোক এই কাজটা হাসিল করতে হবে। চিন্তা নেই ওস্তাদ, আজই হয়ে যাবে। রাখাল দ্বিতীয়বার সজোরে গ্লাসে চুমুক দিয়ে হাসল। তারপর দিবাকরের পিঠ চাপড়ে বলল, বাহ মেরে শেঠ, এই তো চাই। রাত প্রায় 2টো বাজে। সাঁতরাগাছি শনিকালী মন্দিরের সামনে একটা বট গাছ আছে। তার আড়ালে দাঁড়িয়ে রইল 4 জন লোক, ছাতা মাথায় দিয়ে। চারিদিকে শুনশান। একটু দূরে ল্যাম্পপোস্টের আলোটা ধকধক করে জ্বলছে। রাখাল খসখসে গলায় বলল, দিবাকর, যা সামনে গিয়ে ঠাকুর মশাইকে ডাক, যেমনটা শিখিয়ে দিয়েছি তেমন করবি। দিবাকর ভিজতে ভিজতে মন্দিরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার বড় বিপদ ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, তাড়াতাড়ি দরজাটা খুলুন না ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ চোখ রোগড়ে বেরিয়ে এলো। দিবাকরকে দেখে জিজ্ঞেস করলেন, কে রে তুই? এই বর্ষায় বেরিয়েছিস কেন? হ্যাঁ, এত রাতে কি চাই? দিবাকর কিছু বলল না, শুধু কাঁদতে লাগলো। ব্রাহ্মণ ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা, ভেতরে আয়, ভেতরে আয়। ব্রাহ্মণ তাকে ভেতরে ঢুকিয়ে যেই দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই দেখলো আরো কয়েকজন তার দরজার সামনে এসে হাজির। ব্রাহ্মণ বিচলিত হয়ে জিজ্ঞেস করল, কি তোমরা কে? তাদের সবার মুখেই গামছা দিয়ে জড়ানো, চোখ ছাড়া কিছুই বোঝা যায় না। একেবারে ভিজে গেছে ওরা। ব্রাহ্মণকে ঠেলে ফেলে দিল সামনে থাকা লোকটা, মুখের কাপড়টা খুলে ফেলল। মন্দিরের দেওয়ালে একটা লাইট ল্যাম্প জ্বলছিল। তার আলোয় ধরাশায়ী ব্রাহ্মণ যাকে দেখল তিনি হলেন রামরাজতলার ত্রাস রাখাল। ওদিকে দিবাকর এখন কান্না থামিয়ে হাসছে। ব্রাহ্মণ মেঝেতে পড়েছিল। সে যেই আবার উঠতে যাবে, রাখাল ব্রাহ্মণের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলাটা টিপে ধরল। তারপর বাকিদের আদেশ দিল কাজ করার জন্য। দিবাকর দরজায় ঝোলা তালা চাবি দিয়ে চাবিটা নিয়ে ভেতরে গেল। বাকি 2 সাকরের মায়ের গা থেকে অলংকার খুলে একটা ব্যাগে ঢোকাতে থাকে। রাখাল ব্রাহ্মণের মুখ 2 হাত দিয়ে চেপে ধরেছে। কিছুক্ষণ পর দিবাকর বেরিয়ে এলো। তার কাঁধে ভারী বস্তা। চাপা গলায় বলল, কাজটা হয়ে গেছে ওস্তাদ। তোর কাছে যে কাঁচিটা রাখতে দিয়েছিলাম সেটা বের কর। কেন ওস্তাদ, কি হবে? যা বলছি তাই কর, হাতে সময় নেই। দিবাকর প্যান্টের পকেট থেকে একটা পুরনো লোহার কাঁচি বের করে দিল রাখালকে। রাখাল সেই কাঁচি দিয়ে ধরাশায়ী ব্রাহ্মণের কণ্ঠনালী লক্ষ্য করে বার কয়েক বসিয়ে দিল পরপর। তারপর তারা চম্পট দিল, কিন্তু তাড়াহুড়োর ফলে কাঁচিটা সেখানে ফেলে চলে গেল। ব্রাহ্মণের মুখটা হাঁ হয়ে দৃষ্টি কড়ি কাঠে চলে গেছে। সারা শরীরে রক্ত। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। আরো দূরে কয়েকজনের পায়ের শব্দ। পরের দিন সকাল 7টা নাগাদ বহু লোকের জমায়েত হলো সেই মন্দিরের সামনে। সকালে বৃষ্টিটা সামান্য ধরেছে। উপস্থিত লোকজন সবাই দেখল যে ব্রাহ্মণ খুন হয়েছে। কণ্ঠনালী ছিন্ন বিচ্ছিন্ন। শ্বেত পাথরের মেঝেতে তখনও চাপ চাপ রক্ত লেগে আছে। একজন লোক সাঁতরাগাছি রেলওয়ে পুলিশে খবর দিয়েছে। পুলিশ এলে তদন্ত শুরু হবে। রেলওয়ের কয়েকজন পুলিশ মিনিট 20 মধ্যেই চলে এলো। এলাকার লোকাল থানাতেও খবর পাঠানো হলো। ব্রাহ্মণের বাড়িতে লোক বলতে কেউ নেই, শুধু একমাত্র ছেলে রয়েছে, তাকে খবর দেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশ ব্রাহ্মণের শরীর ভালো করে পরীক্ষা করল। কণ্ঠনালীতে অনেকটা ক্ষত। তারপর কাঁচিটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। শুধু হত্যা নয়, ডাকাতিও হয়েছে। সিন্দুক থেকে সমস্ত সোনা চুরি গেছে, সাথে মায়ের অলংকারও। পরে লোকাল থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। মন্দিরের চারপাশ ঘিরে ফেলা হয়। এই ঘটনা সাঁতরাগাছি স্টেশনের বহু লোকে রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্টেশনের এদিকটা কয়েকটা দোকান আর বাস কিংবা রিক্সা দাঁড়ায়, কিন্তু রাতে প্রায় শুনশান থাকে এবং অনেকেই জানে মন্দিরে রাতে ঠাকুর মশাই ঘুমিয়ে থাকেন। কেউ হয়তো তাকে অনুসরণ করত আর তাই সুযোগ বুঝে কোপ মেরেছে। কি মর্মান্তিক পরিহাস! কিরে, কাল তাহলে ভালোই মাল লুটেছি, হ্যাঁ? কি বলিস তোরা? পরের দিন রাখাল আর তার দলবল তাদের ডেরায় আড্ডা জমিয়ে দিল। গতকাল বেশ বড় মুনাফা হয়েছে, তাই আজ জমিয়ে আসর বসেছে। মদ, মাংস, ডিম, ছোলা ভাজা সবকিছু। পুলিশের লোক কিন্তু হন্যে হয় খুঁজছে ওস্তাদ। আবার নাকি স্যালারা পুরস্কার দেবে যদি কেউ দোষী ধরে দেয় তাকে। কি হবে এবার? কাঁচের গ্লাসে তরল সুধা ঢেলে এক চুমুক খেয়ে রাখাল বলল, দোষ সালা! পুলিশ কেন, ওর কোনো বাপের ক্ষমতা নেই আমাদের ধরবে। বেশি বাড়াবাড়ি করলে সালাকে বোম মেরে উড়িয়ে দেবো। আমার নাম রাখাল, রাখাল দাস। আমার কাছে পুলিশ আর পিঁপড়ে দুই সমান। হ্যাঁ, পায়ের তলায় পিষে মারবো। তখন সাঁতরাগাছি রামরাজতলা থেকে জাগাছা বা শিবপুর এলাকায় রাখালের নাম জানে না এমন লোক বোধহয় দু একজনই আছে। রাখাল কিন্তু অন্য মাফিয়াদের মতো সবসময় দলবল নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না বা কারো সাথে অহেতুক ঝগড়া করে না। তার কাজ আড়ালে আবডালে। অনেকে বলে রাখালের নাকি অনেক লোকজন আছে, তারা সব সময় সাধারণ কাপড় পরে সাঁতরাগাছি আর জাগাছা এলাকায় ঘুরে বেড়ায়, আর রাখালের আদেশ পেয়ে লোকের উপর অত্যাচার করে, টাকা আদায় করে। সে নিজে আড়ালে থেকে তার সেনাদের দিয়ে এইসব কাজ করায়, আর না দিলেই জান খোয়াতে হয় লোকেদের। পুলিশ প্রথমে অনুমান করেছিল, কিন্তু পরে কিছু একটা ভেবে তারা ব্যাপারটা এড়িয়ে যায়। তাছাড়া এখানকার বেশ কিছু পুলিশ রাখালের থেকে মোটা অঙ্কের ঘুষ খায়, তাই চুপচাপ থাকাটাই ভালো। সেই ছিল দিবাকরের প্রথম অভিযান। তারপর আস্তে ধীরে সে তৈরি করল একটি নিখুঁত জগৎ এবং বেশ কয়েকটা কাজে নিজের যোগ্যতা দেখানোতে সে হয়ে উঠল রাখালের যোগ্য শিষ্য। এরপরেও আরও একটি মারাত্মক কাজ করল দিবাকর। এটাই ছিল দিবাকর ও রাখালের শেষ কাজ, কারণ যেই রক্ষক সেই ভক্ষক। বছর দেড়েক পর ঘটল ঘটনাটা। রাখালের এক বন্ধু থাকে উড়িষ্যাতে, সেও অন্ধকার জগতের রাজা। নাম কাশীনাথ গিরি। মাছের আড়ত, মদের ব্যবসা, পুরীতে হোটেল রয়েছে। এছাড়া রাতের আড়ালে কোকেন, গাঁজা পাচার করে। একবার সময়টা শীতকাল, মাঘ মাস। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। কাশীনাথের বেশ কিছু গাঁজা আর কোকেনের দরকার ছিল। কাশীনাথ জানে তার বন্ধু রাখাল অনায়াসে এই সব জিনিস জোগাড় করে দিতে পারবে, তাই তাকেই বলল। কিন্তু কিভাবে নিয়ে যাবে রাখাল? এত টাকার জিনিস যদি একবার ধরা পড়ে যায় তাহলে রক্ষা নেই। আজকাল শত্রুপক্ষের অভাব নেই, কেউ যদি ফাঁসিয়ে দেয়। রাখাল দিবাকরকে জিজ্ঞেস করল কি করা যায়। রাখাল জানে যদি এই বিপদের সমাধান কেউ করতে পারে সেটা হলো দিবাকর। সে আমি কাজটা করে দেব, কিন্তু কিন্তু কি? আমাকে কাতলা মাছ একটা জোগাড় করে দাও তো। মাছ? মাছ দিয়ে কি হবে? দেখোই না কি হয়। রাখাল আর প্রশ্ন করল না। রাতারাতি কাতলা মাছ চলে এলো এবং দিবাকর কাজ শুরু করে দিল। রাখাল চোখের সামনে যা দেখল সেটা অবিশ্বাস্য এবং অসম্ভব একটা দৃশ্য। এতদিন এই অপরাধ জগতে থেকে তার মাথাতেও বিষয়টা আসেনি। সে দেখল দিবাকর কাতলা মাছের পেটগুলো চপার দিয়ে কেটে তার ভেতরে ঠেসে দিচ্ছে প্যাকেটের মধ্যে গাঁজা আর কোকেন। রাখাল লক্ষ্য করল সে দিবাকরের মুখে কুটিলতার হাসি, যেন তার আনন্দ হচ্ছে কাজটা করতে। যখন কাজ প্রায় শেষের দিকে তখন পাশে থাকা ড্রামের জলে হাত ধুয়ে দিবাকর বলল, গাড়ির ব্যবস্থা করো।
মাল এক্ষুনি যাবে, তবে তবে কি? তবে আমি আর ড্রাইভার যাব খালি। কেন? আমার উপরে ভরসা আছে তো ওস্তাদ? আছে তো। তাহলে গাড়ির ব্যবস্থা করো এক্ষুনি। কিছুক্ষণ পর একটা গাড়িতে মাছের কয়েকটা হাঁড়ি ভালো করে বসিয়ে দিল। তারপর গাড়ি চলল উড়িষ্যার উদ্দেশ্যে। এর কয়েকদিন পর একটা অঘটন ঘটল। দিবাকর সহ সেই মাছ বোঝাই গাড়ি উড়িষ্যা পৌঁছানোর ঠিক 2 দিন পর কাশীনাথ গিরি খুন হয়। কেউ বা কারা তাকে হত্যা করেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, রক্তে শার্ট কোট প্যান্ট ভিজে গেছে একেবারে, এমনকি চোখ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে। নৃশংস হত্যা। কাশীনাথ গিরিকে উড়িষ্যার অনেকেই চেনে। তার নাম এবং কাজ দুটোই কুখ্যাত উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। তাকে খুন করা তো দূরস্থ, তার সঙ্গে কথা বলতে গেলে 5-6 জনের অনুমতি নিতে হয়। কিন্তু তার জায়গায় তার উপর কে অগ্নিবাণ প্রয়োগ করল, তার মৃত্যুর খবর কাগজে প্রকাশ পেয়েছে। এদিকে 4 দিন কেটে গেলেও দিবাকর আসছে না দেখে রাখাল বেশ চিন্তায় পড়ল। তবে কাশীনাথ গিরির সঙ্গে কি দিবাকরও খুন হয়েছে? জিনিসটা ঠিক জায়গায় পৌঁছয়নি। আরে সব শালা যেন গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে কি ঘটেছিল সেটা জানা গেল দিন 7 পর। সেদিন অনেক রাত। রাখাল মদ খেয়ে অচেতন হয়ে পড়ে আছে গ্যারেজের একটা ঘরে। একটা টিউবলাইট জ্বলছে কোনো রকমে। হঠাৎ একটা শব্দ হওয়ায় তার ঘুমের ঘোরটা কাটল। কয়েকজনের পায়ের শব্দ, যেন তার ঘরের দিকে এগিয়ে আসছে। সে চোখ রোগড়ে কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ালো। তার পরনে লুঙ্গি আর একটা সাদা গেঞ্জি, সামনে রাখা মদের বোতল। রাখাল দেখল তার সামনে দাঁড়িয়ে দিবাকর, সঙ্গে কয়েকজন অচেনা ছোকরা। তাদের বয়স দিবাকরের মতোই। দিবাকরের পরনে একটা হাফ প্যান্ট আর ছেঁড়া জামা। রাখাল জড়ানো গলায় বলল, কে দিবাকর তুই? আর ওদিকের কি খবর? খবর ভালো, কাজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি কাশীনাথকে মেরে ফেলেছি। তার মানে তুই? হ্যাঁ 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 হ্যাঁ, ওই শুয়োরটাকে খুন করে ফেলেছি আমি। তার মানে কি কি বলতে চাস তুই? কাশীনাথ গিরিকে কিভাবে হত্যা করা হলো আর মাল পাচার করে টাকা নেওয়া সব নিখুঁতভাবে বলল সে। এমনকি কাশীনাথের চোখ দুটো সে কিভাবে উপড়ে ফেলেছে তার একটা নৃশংস বর্ণনা দিল। সব শুনে রাখাল রেগে গিয়ে বলল, না 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 না, কাজটা তুই ভালো করলি না। ও খুব ভালো বন্ধু ছিল আমার, আর তুই কিনা তাকে মেরে ফেলেছিস। ছি 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 ছি, তুই এটা বহুত খারাপ করলি। ও খুব বিশ্বাসী লোক ছিল। গুরু, ব্যবসায় বন্ধুত্ব হয় না, তাই আমি আমার কাজটাই করেছি। শালাকে উচিত শিক্ষা দিয়েছি আমি। আরেকটা কথা। কি কথা বল? আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। তার মানে? মানে আমি নিজের একটা দল তৈরি করেছি। আমি আমার মতো কাজ করব, তোমার সাথে আর কাজ করব না। রাখালের চোখ মুখ লাল হয়ে উঠেছে। কি বলতে চাস খোলাখুলি বল। দিবাকর হেসে কোমরে গোজা একটা ছোট্ট পিস্তল বের করল। তার দেখা দেখি বাকিরাও তাদের পিস্তল উঁচিয়ে ধরল তার দিকে। রাখাল মদ্যপ অবস্থায় চমকে উঠল। কল্পনাও করতে পারেনি সে এরকম কিছু ঘটতে পারে। আরে এ দিবাকর, তুই কি পাগল হয়ে গেছিস? না মাথা খারাপ হয়ে গেছে তোর? একদিন পোড়া রুটি খেয়ে দিন কাটাতিস, আমি তোকে সবকিছু দিয়েছি। আজ শালা ডাকাত হয়ে গেছিস, সুয়ার কুত্তা, শালা বিশ্বাসঘাতক। এসব বলে কোনো লাভ নেই গুরু, কারণ তোমার কাছে থেকে আমার কোনো লাভ নেই। আর তুমি বেঁচে থাকলে আমার তো জায়গা হবে না, না? তাই তোমাকেও শেষ করতে হবে এক্ষুনি। তুই 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 কাজটা কিন্তু ভালো করছিস তো রাজা। এবার তাহলে চেকমেট। কথা শেষ হতেই গুলির বৃষ্টি। কয়েক রাউন্ড গুলি চলল। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল রাখালের স্থূলকায় দেহ। রাখাল কিছুক্ষণ ঝিমিয়ে থাকার পর শরীরটা ধপ করে পড়ল মেঝেতে। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। দিবাকর পিস্তল ঘোরাতে ঘোরাতে রাখালের মৃতদেহের সামনে এসে হাঁটু গেড়ে বসে হিস হিসিয়ে বলল,
এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভকামনায় আমি হাতে বন্দুক পেলাম। তারপর সামনে থাকা কেরোসিনের ড্রাম থেকে তেল ঢেলে উড়িয়ে দিল রাখালের দেহটা। কেউ কিচ্ছু জানতে পারল না, সাপও মরল আর লাঠিও ভাঙল না। এরপর কয়েক বছর বাইরে পালিয়ে বেরিয়ে কেটে গেল। ধীরে ধীরে রাজত্ব বিস্তার করল গোটা বাংলা, বিহার আর উড়িষ্যাতে। রাতের আড়ালে বাইপাসের ধারে লুট, কিংবা যখন রাতে গ্রামের লোকেরা কাজ সেরে ঘুমোতে যায় তখন তাদের ঘরে ঢুকে রীতিমতো অত্যাচার করে তাদের গয়না আসবাবপত্র লুট করা, তারপর বাচ্চা বাচ্চা মেয়েদের খাবারের লোভ দেখিয়ে বিলেতে পাচার করা, তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা রোজগার। শহরের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা, শহরে যারা সরকারি কর্মী তাদের ছেলে মেয়েদের অপহরণ করে তাদের থেকে মুক্তিপণ আদায় করা, আবার কাউকে হত্যা করার জন্য টাকা নেওয়া, ড্রাগস পাচার, মেয়ে পাচার, খুন, ডাকাতি, চুরি সবেতেই তার রাজত্ব চলল। এবং এমন একটা সময় এসে দাঁড়ালো, সেই সময় শুধু একজনের নাম সারা কলকাতায় ছড়িয়ে পড়ল ভাইরাসের মতো, দিবাকর। দিবাকর ঘোষ। পৃথিবীতে রাবণ রাজত্ব সবসময় বিরাজ আছে, সেই আদিকাল থেকে। যখন পৃথিবী তার বিস্তার ভূমি তৈরি করেছিল তখন অসুর আর রাক্ষস সৃষ্টি করেছিল। তার শকুনি এবং কুঁজি মন্থরা হয়ে কুবুদ্ধির দ্বারা জগৎ সংসারে মহাপ্রলয় ঘটিয়ে বিচ্ছিন্ন করেছিল। তার ফলে সামান্য ব্যাপার নিয়ে হিংসা, মারামারি, এমনকি খুন পর্যন্ত হয়েছিল। তেমনই ছিল দিবাকর। সে নিজেই দশাশই, একাই 100। থানা পুলিশ কাউকে ভয় পায় না। শহরে 10টা অসামাজিক কাজের মধ্যে 9টা তারই করা। লালবাজার ক্রাইম ব্রাঞ্চ। ঘড়িতে সকাল 10টা বাজে। অফিসে ঢুকতে না ঢুকতে বড়বাবু শিবতোষ ভৌমিক দারোগা দেবরঞ্জন চক্রবর্তীকে ডেকে পাঠালেন। আজ সোমবার কাজের চাপ একটু বেশি। দেবরঞ্জন আসা মাত্রই বড়বাবুর ঘরে এলো। স্যার, আসতে পারি? শিবতোষ ভৌমিক খবরের কাগজ পড়ছিলেন, চোখ তুলে চাইলেন। আরে এসো এসো দেবু, বসো এখানে। দেবরঞ্জনের পুরো নাম দেবরঞ্জন চক্রবর্তী হলেও তাকে অফিসের সবাই দেবু বা দেববাবু বলেই ডাকে। গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বড়বাবু বলতে শুরু করলেন। তোমাকে একটা দায়িত্ব নিতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। আসলে অন্যকে না বিশ্বাস করতে পারছি না, কারণ তাদের দিয়ে কাজটা ঠিক হবে না। তাই আমি চাই আমরা কয়েকজন ছাড়া আর কেউ জানবে না এই ব্যাপারটা গোপন থাকবে। দেবরঞ্জন জিজ্ঞেস করল, কিন্তু দায়িত্বটা কি স্যার? বড়বাবু তার ড্রয়ার থেকে একটা ছবি বের করে ওর হাতে দিল। সে ছবিটা নিয়ে একটু না ভেবেই বলল, একে কে না চেনে? ইনি তো দিবাকর, বা এও বলা যেতে পারে কলকাতার নর্দমার নোংরা পাক। কথাটা মন্দ বলনি, নর্দমার পাকই বটে। তাই পাকে তোমাকে নামতে হবে আর পরিষ্কার করে পদ্মও ফোটাতে হবে। মোট কথা, ওপর থেকে চাপ আসছে, দিবাকরকে যেভাবেই হোক গ্রেফতার করতেই হবে, নাহলে চাকরি থাকবে না। তাহলে যারা একে মাফিয়া বানিয়েছে তাদেরকে বলুন না সাফ করতে। একসময় তো শুনেছি পুলিশের সামনে এই দিবাকর খুন করে প্রমাণ লোপাট করেছে। কই, তখন তো কোনো ওপরওয়ালা আসেনি। যখন দেখলেও বড় বড় ইঁদুরের গলায় কাঁটা আটকে আছে, তখনই পুলিশের চাকরি নিয়ে টানাটানি। হ্যাঁ, কি করব, আমিও যে নিরুপায়। জোর করে কি আর হয়? যাই হোক, এবার তুমি বলো কি করবে। স্যার, আমাকে দিবাকরের একটা দৈনন্দিন কাজের তালিকা, গত 20 বছরের তার কুকর্মের লিস্ট, কোথায় থাকে, আর একজন চালাক চতুর কনস্টেবল দিন। বাকিটা যা করার আমি করে নেব। তবে তোমাকে একটা কথা বলে রাখি দেব, আজ থেকে 20 বছর আগে নাকি একজন ব্রাহ্মণকে হত্যা করেছিল, তবে নিজে নয়, তার দলের সদস্যদের দিয়ে। সেই থেকে তার অপরাধ জগতে প্রবেশ, আর বাকিটা তুমি নিজেই জানতে পারবে তদন্ত করতে করতে। কি নাম সেই ব্রাহ্মণের, আর কোথায় থাকতো? নাম দীপক চক্রবর্তী, এই সাঁতরাগাছিতেই থাকতো। কথাটায় বুকটা ধক করে উঠল তার, যেন বহু বছর আগে কোনো একটা ঘটনা তার মনে পড়ে গেল।
সে অন্যমনস্কভাবে বিড়বিড় করছে। এমন সময় বড়বাবু বললেন, কি হলো কি? না না, কিছু না, এমনি। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আশা রাখবো সফল হওয়ারই। তাই তো তোমাকে দায়িত্বটা দিলাম। দেবরঞ্জন সেলুট করে উঠে পড়ল, তারপর চিন্তিত মুখে বেরিয়ে গেল। রাত তখন 10টা বাজে। জায়গাটা গোল্ডেন জয় বার, চায়না টাউনে। তো আপনার কি সমস্যা? তরল সুধা গলায় ঢেলে প্রশ্ন করল দিবাকর। দোতলার একটি ঘরে দিবাকর আর আরেকজন বসে মিটিং করছে। এটা একটা গোপন ঘর, একমাত্র দিবাকর আর তার দলবল ছাড়া অন্য কেউ আসে না। কথা হচ্ছিল দিবাকর আর মনীশ গুপ্তর মধ্যে, সম্পত্তি নিয়ে ঝামেলা। মনীশ গুপ্ত একজন প্রমোটার, কলকাতায় বেশ কিছু জায়গায় পুরনো বাড়ি ভেঙে বহুতল নির্মাণ করেছে। এছাড়া দোকান ভাড়া দেয়, বড় বড় ট্রাকও আছে। সবই তো জানেন আপনি। আমার যতই ক্ষমতা থাকুক, কিন্তু আমার ভাইয়ের সাথে আমি পারি না। ও আজকাল গুন্ডা বদমাশদের সাথে জুটেছে। আপনার তো টাকা আছে, টাকা পয়সা দিয়েই না হয়। না না, আপনি যা ভাবছেন তা নয়। আমি ওকে মেরে ফেলতে পারি, কিন্তু এখন যা পরিস্থিতি, মেরে ফেললে আমি কেস খেয়ে যাব। সবাই জানে আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া আছে, সুতরাং আমার দিকে আঙুলটা উঠবে। ওর হাতে নেতা মন্ত্রী সব আছে, এলাকার কাউন্সিলরের হয়ে কাজ করে, সুতরাং বুঝতেই পারছেন কতটা ক্ষমতা। আর আমি তো সামান্য প্রমোটার, কিছু হলে আমার উপর দিয়েই ঝড়টা বইবে। এবার আপনি সমাধানের উপায়টা বলুন। আপনি কি চান? আমার ভাইকে মেরে ফেলুন, কিন্তু এমনভাবে কাজটা করবেন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমি জানি এই কাজ একমাত্র আপনি পারবেন, তাই আমি আপনার কাছেই এসেছি। কি নিয়ে ঝামেলা? শিয়ালদার কাছে, বুঝলেন, একটা বড় সড়ো গোডাউন আছে, ওষুধের গোডাউন। সেই গোডাউন বিক্রি হবে শুনে আমি কিনতে চাইলাম, এমনকি কোটি টাকা দিতেও রাজি হলাম, তাও কোনো কাজ হলো না। পরে জানতে পারলাম আমার ভাই মালিককে শাসিয়ে দিয়েছে যে গোডাউনটা বিক্রি করলে তাদের কাছেই করতে হবে, না হলে নাকি জানে মরতে হবে। শুধু তাই নয়, নিজের গুন্ডা দিয়ে আমাকেও হুমকি দিয়েছে। এরপর আরো কয়েকবার কাজে বাধা পড়ল, টাকা থাকলেও কিছু করবার নেই। এরপর যশোদাপল্লীতে ঝামেলা লাগলো। একটা পরিত্যক্ত পুকুর ছিল, জঙ্গলে পরিপূর্ণ হয়েছে, মরা বেড়াল কুকুর সব ফেলে যায় লোকে, দুনিয়ার নোংরা একেবারে ভর্তি। আমার ইচ্ছে ছিল ওই পুকুরটা কিনে ভরাট করে একটা ফ্ল্যাট তৈরি করব। জানেন, পুকুর মালিক অতীন, ওই অতীন ঘোষালও রাজি হলেন, কিন্তু তারপর হঠাৎ আমার ভাই গিয়ে ঝামেলা করে, সেই পুকুরটাও হাতছাড়া হয়। আমার বাড়িতে বোমাবাজি অবধি করে যায়। নিজের ভাই কিনা শত্রু। আমি খুব ভয় পেলাম। এরপর আমি কয়েকদিন বাইরে চলে যাই, কিছুদিন আগে ফিরেছি, তারপর এই সোজা আপনার কাছেই এলাম। তা আপনি তো পুলিশের কাছে যেতে পারতেন, হঠাৎ আমার কাছে? পুলিশের কাছে গেলে কি আর আপনার কাছে আসতাম? তাছাড়া সবাই ওদের লোক, আমার ওই সাক্ষী কে দেবে বলুন? পুলিশের থেকে আপনার ওপর আমার ভরসাটা বেশি, কারণ পুলিশ যা পারে না আপনি কিন্তু তা পারেন। আপনার ভাইয়ের কোনো ছবি আছে? মনীশ গুপ্ত হাসতে হাসতে জামার পকেট থেকে একটা ছবি বের করে দিল দিবাকরকে। দিবাকর ছবিটা হাতে নিয়ে দেখে বলল, দেখুন, কাজটা হয়ে যাবে, কিন্তু 10 দিন লাগবে। হ্যাঁ, তা হোক, আমার কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলুন। এই কাজটার পর আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আপনার কাজ হয়ে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, আর ভুলে যাবেন যে এখানে এসেছিলেন। ওকে? আচ্ছা, ঠিক আছে। মাল এনেছেন? মাল ওটা কিন্তু আগে লাগবে। কত লাগবে? 20 লাখ, করে 20 লাখ। লোকটার দামাদামি করল না, আর কিছু না বলে সেখান থেকে বিদায় নিল। দিবাকর বেরিয়ে পড়ল তখনই। মোহনগুপ্ত সেদিন শিয়ালদা রেল কোয়ার্টারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। রাত হলেও সে একাই ছিল। এখানে অনেক রেলকর্মী থাকলেও জায়গাটা বেশ অন্ধকার। রাতে মদ্যপানের আসর বসে, আরও নানা রকম কুকর্ম হয়। সেদিন মোহন তার আসর থেকে বাড়ি ফিরছিল। আসলে জুয়ার ঠেকটা তার নিজে। শিয়ালদা ব্রিজের কাছে আসতে তাকে কয়েকজন ঘিরে ফেলল।
তারপর পেছন থেকে একজন মুখ চেপে ধরে বাকিটা তুলে নিয়ে অন্ধকারে নিয়ে গেল। মোহনগুপ্ত কিছু বোঝার আগেই তাকে শেষ করে ফেলা হয়। পরের দিন সাত সকালে বহু লোকের ভিড় জমে যায় শিয়ালদা ব্রিজের তলায়। একজন লোক রেলে কাটা পড়েছে। ঘটনাটা শোনা মাত্রই হই হই পড়ে গেল। সবাই দেখল একটা দেহ লাইনে পড়ে আছে, তার কাটা মাথাটা পড়ে আছে একটু দূরে। সে সময় মোহনকে শিয়ালদা এবং তার আশেপাশের লোকজন খুব ভালোভাবে চিনত। সবাই জানত সে এলাকায় কাউন্সিলরের হয়ে কাজ করে। যারা দেখতে এলো তারা অনেকেই চিনতে পারল সেটা মোহনের বডি, এবং সে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে মেরেছে পুলিশ না এলে বলতে পারবে না কেউ। শিয়ালদা রেল পুলিশ এবং লালবাজারকে খবর দেওয়া হয়েছে। প্রথমে রেল পুলিশ এলো, তার আধ ঘন্টা পর লালবাজার থেকে দেবরঞ্জন সহ আরও কয়েকজন কনস্টেবল চলে এলো। সংবাদ মাধ্যমের লোকজনও এসেছে। দেবরঞ্জন প্রথমে মৃতদেহটা দেখল, তারপর উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। কেউ কিছু বলতে পারল না। অবশেষে বেলা 10টা নাগাদ লাশটা চালান দেওয়া হলো মর্গে ময়না তদন্তের জন্য। এরকম ঘটনা এইসব এলাকায় হামেশাই হয়। তাছাড়া রেল লাইনে কাটা পড়া তো আর নিত্য নতুন নয়, অনেকেই এভাবে মরেছে। কিন্তু মোহনের মৃত্যুটা সবাইকে ভাবিয়ে তুলল। মোহনকে এক নামে সবাই চিনত এখানে, এবং অনেকেই তার কাজকর্মের ব্যাপারে জানত। পুলিশকে অনেকে বলল যে মোহনের দাদা একজন নামকরা প্রমোটার, নাম মনীশ গুপ্ত। দুই ভাইয়ের নাকি সাপে নেউলে সম্পর্ক, কিন্তু অনেকেরই বিশ্বাস মনীশ এই কাজ করবে না, হাজার হোক ভাই তো। তাছাড়া মোহনের শত্রুও ছিল অনেক। পরের দিন ময়না তদন্তে রিপোর্ট এলো। সেখানে লেখা মোহন মদ্যপ অবস্থায় ছিল, হয়তো অতিরিক্ত মদ্যপান করায় নিজেকে সামলাতে না পেরে পড়ে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লালবাজারের পুলিশ তার দলবল নিয়ে গোপনে সন্ধান করল, কিন্তু ফল রয়ে গেল অধরাই। দেবরঞ্জন এদিকে মনীশ গুপ্তকে জেরা করেছিল। সে পুলিশকে সব ঘটনা বলল, এবং এও জানালো যে ভাইয়ের ভয়ে সে 1 মাস বাইরে ছিল, উড়ে গিয়েছিল। ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে আসে এবং তার যথেষ্ট প্রমাণ আছে। ট্রেনের টিকিট এবং হোটেলের কাগজপত্র সবই দেখালো মনীশ। সুতরাং তাকে দ্বিতীয়বার আর কেউ কিছু বলল না। কাউন্সিলরও আর কিছু বলেনি। একেবারে নিশ্চুপভাবে কাজ হলো। যেহেতু কোনো প্রমাণ নেই, সেহেতু কেসটা বন্ধ করে দিতে হলো। তবে এরপর শোনা গিয়েছিল যে মোহনের মৃত্যুর 3 মাস পর পাকাপাকিভাবে বিলে চলে যায় মনীশ গুপ্ত। দেবরঞ্জন বেশ চিন্তায় পড়ল। যদিও আজকাল অপরাধ জগতে রেশারেশি আছে, একজন রাজা হয়, অন্যজন চিতায় ওঠে। এ যেন মানুষের রক্ত নিয়ে হোলি খেলা। তাই মোহনের মৃত্যুটাও যেন সেরকমই রহস্যময় থেকে গেল। সেদিন অফিসে নিজের ঘরে বসেছিল দেবরঞ্জন। অতীন ঘোষ এখানকার একজন কনস্টেবল। সে দেবরঞ্জনকে বাড়তি একটু খাতির করে। সে বেশ কয়েকদিন থেকেই দেখছে স্যার বেশ মনমরা। অতীন ঘোষ অফিসে ঢোকা মাত্র তার ঘরের সামনে এসে গলা খাঁকড়িয়ে বলল, স্যার আসবো? হ্যাঁ, আরে অতীন, এসো এসো। অতীন এসে দেবরঞ্জনের মুখোমুখি চেয়ারে বসল। কি ব্যাপার স্যার, আপনাকে বেশ মনমরা দেখাচ্ছে। শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ নয়। আচ্ছা অতীন, তোমার মনে আছে এই মাস কয়েক আগে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই শিয়ালদহের রেল লাইনের ধারে? হ্যাঁ স্যার, মনে আছে তো। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, মোহন। সেই কাটামুন্ডু পাওয়া গেল, 2 ভাইয়ের ঝগড়া, ওইটা তো? ঠিকই ধরেছ। সেই কেস তো স্যার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে অতীন। যেমন? যেমন সাধারণ রেলে কাটা পড়লে কারো শরীর তো আর স্বাভাবিক থাকে না। মোহন গুপ্ত যেভাবে মারা পড়েছে, আমার মনে হয় কেউ বা কারা তাকে মেরে মুন্ডু কেটে ফেলে রেখে গেছে, যাতে লোকের কোনো সন্দেহ না হয় যে তাকে মারা হয়েছে। কেউ যেন কিছু বুঝতে না পারে। না হলে একটা লোক মদ্যপ অবস্থায় রেল লাইনে এলো আর এসেই কি লাইনে গলা দিয়ে দিল? যদি পড়েই যায় তাহলে তো শরীরে একটু হলেও দাগ থাকবে, কোনো আঘাতের চিহ্ন থাকবে। সেরকম কিছুই তো নেই, আর সেটাই বেশি করে ভাবাচ্ছে আমায়। তাছাড়া তুমি তো দেখেইছ, শরীরটা ছিল রেল লাইনের কাছে আর কাটা মুন্ডুটা পড়েছিল একটু দূরে। নিশ্চয়ই কোনো গোলযোগ তো আছেই।
কিন্তু স্যার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারাও তো কিছু বললো না। হয়তো জানতো, বা ধরা পড়ার ভয়ে কাউকে কিছু বলেনি, হয়তোবা সেদিন ভিড়ের মধ্যেই ছিল এতটাই। এরকম অনেক ক্রিমিনালই আছে যারা নৃশংসভাবে খুন করেও মাথা ঠান্ডা রেখে মাংস ভাত খেয়ে টেনে ঘুম দিয়েছে, তারপর নিজেই পুলিশকে ফোন করে ডেকেছে। আমার মনে হয় আরেকবার চেষ্টা করে দেখা যেতে পারে। এতে কি লাভ হবে স্যার? কারণ সব রকম তদন্ত জেরা সবই তো করা হয়ে গেছিল, কিন্তু সমাধান হলো কোথায়? হয়তো কাজটা অন্য কেউ করেছে এবং নিজেকে লুকিয়ে রেখেছে। এরকম অনেক গ্যাংই আছে যারা মারবার জন্য টাকা নেয়। মানে সুপারি কিলার? হতে পারে। যত ভাবছি ততই মনে হচ্ছে আরেকবার যদি কেসটা চালু করা যায় না। আচ্ছা, তোমাকে যদি একটা দায়িত্ব দিই তাহলে পালন করতে পারবে? মানে কি দায়িত্ব স্যার? যা বলছি কথাটা যেন পাঁচ কান না হয়, খবরটা যেন গোপনই থাকে। শোনো তবে। দেবরঞ্জন তার গোপন অতীতের কথা অতীন ঘোষকে গুছিয়ে বলল। অতীন শুনে তো প্রায় অবাক। দেবরঞ্জন যা বলছে একেবারে বাঘের গুহায় ঢুকে বাঘ মারার মতো, কিন্তু শিকারী দুর্বল, তাই অন্যভাবে কাজ সারতে হবে। কথা শেষ করে দেবরঞ্জন বলল, যদি কাজটা হয় তাহলে কিন্তু তোমার আমার কপাল ফিরে যাবে অতীন। তাছাড়া দিবাকরের সাথে আমার একটা পুরনো বোঝাপড়াও আছে, সেটাও মেটাতে হবে। স্যার, ব্যাপারটা একটু ঝুঁকি হয়ে যাবে না? আরে ভয় কি, আড়ালে আমি লোক রাখবো। তাছাড়া তুমি তো ছদ্মবেশ ধারণ করে থাকবে, ভয় নেই। না মানে বলা তো যায় না। তুমি পারবে কি না বলো। ঠিক আছে স্যার, আমি যাব স্যার। এবারে স্বর্ণলঙ্কা থেকে একেবারে রাজপথে এনে মারব রাবণকে। এর দুদিন পর দেবরঞ্জন বড় সাহেবকে তার প্ল্যানটা জানালো। বড় সাহেব সব শুনে টুনে বললেন, মোক্ষম চাল বটে, কিন্তু শিয়াল কি পাতা ফাঁদে পা দেবে? জানি না স্যার, কিন্তু বাপেরও তো বাপ আছে। ওর চালাকি, বুদ্ধি আর ক্ষমতার উপর দিয়েই আমি ছুরি চালাবো। দেখাই যাক না কি হয়, চেষ্টা করতে তো ক্ষতি নেই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে মনে রেখো দেওয়ালেরও কিন্তু কান আছে, সাবধানে কাজটা করতে হবে, কেউ যেন জানতে না পারে। দাদা দাদা, আনন্দ বক্সি এসছে। দিবাকর তার অফিসে চেয়ারে হেলান দিয়ে পিছন ফিরে বসেছিল। এমন সময় বল্টু এসে তাকে খবরটা দিল। বল্টু হলো দিবাকরের খাস লোক, বছর 30 বয়স, রোগা ছিপছিপে চেহারা, মাথায় ছাঁটা চুল, পায়ে আর হাতে কাঁকড়া বিছের ট্যাটু আঁকা। যখন কোনো কাজ আটকে যায় তখন তাকে যেতে হয়, এবং সেখানে বন্দুকের 2টো গুলি খরচা করলে অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যায়। বছর 5 হলো দিবাকরের দলে যোগ দিয়েছে। আগে উড়িষ্যাতে একটা মাফিয়া গ্যাংয়ে কাজ করত। একবার বোম বানাতে গিয়ে ডান হাতটা ঝলসে যায়। তারপর কলকাতায় এসে দিবাকরের দলে যোগ দিয়েছে, বেশ পাকাপোক্ত হয়ে গেছে এখন। বল্টু দাঁড়িয়ে তার হাতে একটা চেন নিয়ে ঘোরাচ্ছিল। দিবাকর সামনে ফিরে বলল, ওনাকে আসতে বল। বল্টু বেরিয়ে যাবার পর একজন ভদ্রলোক দরজায় টোকা দিল। আসবো। লোকটার বয়স বছর 40, মোটা সোটা চেহারা, দাড়ি গোঁফ কামানো, পরনে কমলা রঙের শার্ট আর ব্লু প্যান্ট, চোখে স্টিল ফ্রেমের চশমা। দিবাকর তাকে ইশারা করতে এসে ভেতরে এসে চেয়ারে বসল। বলুন, কি সেবা করতে পারি আপনার? ভদ্রলোক বলতে শুরু করলো, আমি একটা কয়লা ডিপোর অংশীদার। আমার কাজ হলো কয়লা বাইরে চালান দেওয়া। এছাড়াও ড্রাগসও স্মাগলিং করি। কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি। ওই শালা আমার মালিক নিজে বেশি টাকা নেয় আর আমাকে কম টাকা দেয়। তারপর আমার গাড়ি কয়লার ডিপোতে ভাড়া খাটে। প্রায় 4 মাস হয়ে গেল ভাড়ার টাকা দিচ্ছে না। আমি ড্রাইভারকে টাকা দিতে পারছি না। টাকা চাইতে গেলে গালাগাল দেয়। মাঝখানে তো একবার হুমকিও দিয়েছিল, কিন্তু তাও যেতে হয়, কারণ অশোক সরকার মানে ওই ডিপোর মালিক মারা গেলে সব আমার। এমনকি কাগজপত্র ঠিক করে রেখেছি, কিন্তু যা শুরু করেছে তাতে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এবার আপনি বলুন। দিবাকর চুপ করে শুনছিল, একটু ভেবে বলল, কোথাকার ডিপো সেটা? নিমতৌড়ি বাইপাস এলাকা, নন্দকুমার থানার অন্তর্গত। বাপ রে বাপ, এ তো মেদিনীপুর। বাইরের কাছে একটু ঝুঁকি আছে বস,
ঝুঁকি আছে বলেই তো। হ্যাঁ, কত দিতে পারবেন মাল্লু? আপনি বলুন না। দিবাকরের ঠোঁটে কুটিলতার হাসি। একটা দীর্ঘশ্বাস ফেলে আনন্দ বক্সির চোখে চোখ রেখে বলল, আমাকে আপনার জমির 50% দিতে হবে, পারবেন? আনন্দ বক্সি যেন একটু ঘাবড়ে গেলেন। মানে আনন্দ বক্সি জানে দিবাকর চালাক শিয়াল। সে কাজ করবে ঠিকই, কিন্তু সব সময় তো আর টাকা চাইবে না। ফলে শিয়ালের নজর তার ক্ষেতের ফসলে। আচ্ছা, দেখাই যাক। কিন্তু কি? দেখুন, সমস্যা আপনার আর দক্ষিণা আমার। এবার আপনি ভেবে দেখুন, আমাকে দিয়ে কাজ করাবেন নাকি অশোকের কাছে অপদস্থ হবেন? আনন্দ বক্সি বুকে যেন পাথর চেপে রেখে বলল, আচ্ছা তাই হোক, কিন্তু জমিটা নিয়ে আপনি কি করবেন? মদের ফ্যাক্টরি দেবো, মদের। তারপরে বাইরে সাপ্লাই করব। চিন্তা নেই, আপনিও কিছু পাবেন। হাজার হোক, জমিটা তো আপনার, তাই না? তাদের মধ্যে আরও কিছু সময় কথা হলো। দিবাকর অশোক সরকারের দৈনন্দিন কাজের তালিকা জেনে নিল এবং কাজের দিনক্ষণ পাকা হয়ে গেল। 13 এপ্রিল ভোর 4টে নিমতৌড়ি হাইওয়ের সামনে একটা লাল রঙের মারুতি এসে দাঁড়ালো। রাস্তা প্রায় শুনশান, শুধু জাতীয় সড়কের আলোগুলো চোখে পড়ছে। গাড়িটা একটা নির্জন জায়গায় রেখে ড্রাইভার তার 4 জন লোক গাড়ি থেকে নামল। সবার মুখেই কাপড় বাঁধা। তারা ড্রাইভারকে কিছু নির্দেশ দিয়ে কয়লা ডিপোর দিকে এগিয়ে গেল। তখনও গোটা কয়েক ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকে করে কয়লা যাবে। অশোক সরকার নিজে দাঁড়িয়ে থেকে কাজটা তদারকি করছে। চোখে চোখে না রাখলে মাল লোপাট হবে এবং ক্ষতি হবে। সবে 2টো ট্রাকে ওজন করা মাল তোলা হয়েছে। যে তৃতীয় ট্রাকটা এসে দাঁড়ালো, তখনই একটা কান ফাটানো গুলি শোনা গেল। অন্ধকারে কয়েকজন লোক অশোক সরকারকে লক্ষ্য করে এলো পাথারি গুলি ছুটতে লাগল। অশোক সরকার প্রথমে ঘাবড়ে যায়, পরে কে যেন তাকে এক ধাক্কায় ধরাশায়ী করে তারপর অশোক সরকারের পায়ে একটা গুলি লাগল। অন্ধকারের মধ্যে একজন লোক তাকে কোনো রকমে টেনে নিয়ে চলল রাস্তার দিকে। তারপর সেই দাঁড়িয়ে থাকা লাল গাড়িটার মধ্যে অশোক সরকারকে টেনে তুলে নিল। ততক্ষণ অশোক সরকারের সাথে যারা কাজ করছিল ভয় পালিয়ে গেছে এদিক ওদিক। গাড়ি রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। অশোক সরকার তখন যন্ত্রণায় ছটফট করছে। যেতে যেতে অশোক বলল, তাড়াতাড়ি গাড়ি চালাও ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি গাড়িটা চালাও। খসখসে গলায় ড্রাইভার বলল, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। বলেই গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এদিকে যারা অন্ধকারে লুকিয়ে কয়েক রাউন্ড গুলি করেছিল অশোক সরকারকে লক্ষ্য করে, তারা হতাশ হয়ে ফিরে এলো। এসে দেখলো তাদের গাড়িটা নেই, আর ড্রাইভারটা জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছে, মাথা ফেটে রক্ত পড়ছে। 4 জন লোক মুখ চাওয়াচাওয়ি করল। কি যে হলো তারা বুঝতে পারল না। অশোক সরকারকে সেই রাতে কলকাতায় একটা হাসপাতালে ভর্তি করা হলো। এখন তার সেবা শুশ্রূষা চলছে। তার জন্য কড়া পাহারার ব্যবস্থা করেছে পুলিশ। শুধু এ যেন বিনা মেঘে বজ্রপাত যাকে বলে। আনন্দ বক্সি আবার দিবাকরে শরণাপন্ন হলো। এই প্রথম তার প্ল্যান ভেস্তে গেল। এর আগে কখনো এমন হয়নি। দিবাকর বলল, আপনি আগুন নিয়ে খেলছেন আনন্দবাবু? আমি কিছু জানি না দিবাকর বাবু, হঠাৎ যে কেন এমন হলো ঠিক বুঝলাম না। সব সব যেন গুলিয়ে গেল। জীবনে ফার্স্ট টাইম শিকারটা ভেস্তে গেল, হাতের সামনে দিয়ে বেরিয়ে গেল। কে যে বাঁচালো ওকে কে জানে। সালা একটুর জন্য সবটা শেষ হয়ে গেল। আমি খবর লাগিয়েছি। খবর লাগিয়ে আর কি হবে? ও সালা একবার যদি পুলিশের কাছে যায় কি হবে ভেবে দেখেছেন? যদি মারা যেত আমার কোনো চিন্তাই থাকতো না, কিন্তু সালা বেঁচে গেল। যেভাবেই হোক অশোক সরকারকে খুঁজে বের করতে হবে। আমি 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 চেষ্টা করছি। আর জমিটা, সেটার কি হলো? কয়লা ডিপো পুরো সিল করে দিয়েছে পুলিশ, পাহারাদার বসিয়েছে, সব কাজ বন্ধ। সালা সব গেল।
এত সতর্ক হয়েও এই প্রথম কাজ করে পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এই জানেন তো, আপনার সাথে না আমার কাজটা করাই উচিত হয়নি। আপনি সালা অপয়া। এমন করে বলবেন না, আমিও সমস্যায় পড়লাম। টাকা তো পেলাম না, উল্টে জমিটা হাতছাড়া হতে বসেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি শুধু একটু খবর নিন অশোক সরকার কোথায় আর কে বাঁচালো ওকে। সালা দুটোকে খুঁজে বের করে গলায় তুড়ি দিয়ে ঝুলিয়ে দেবো সালা, নইলে নিজের নামটা পাল্টে দেবো। কথা বলতে বলতে দিবাকরের চোখ মুখ লাল হয়ে গেল। সে যেন হিংস্র বাঘে পরিণত হয়েছে। সত্যি এই প্রথম তার দাবার চাল বিফলে গেল। তবে এরপর আরও দুবার হোঁচট খেল দিবাকর। অনেক গোপনীয়তা অবলম্বন করেও ফল হলো না। একবার একজন ব্যক্তির কলকাতা থেকে বাইরে কিছু জিনিসপত্র যাবার ছিল। প্রথমে সুন্দরবন, তারপর সেখান থেকে সোজা বাংলাদেশ। যার কাজ মানে প্রকাশ মহাজন দিবাকরের কাছে এসে তার সাহায্য চায়। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ভোর 4টে মালঞ্চ কমপ্লেক্সের কাছে একটা পুরনো গোডাউন থেকে মাল বোঝাই হচ্ছে ট্রাকে। কাঠের ছোট বাক্স, এই বাক্সর মধ্যে আছে ঘড়ি, ডিভিডি, মশলা এবং সোনার বিস্কুট, যেগুলো বাংলাদেশে যাবে। 1 ঘন্টার মধ্যে সব মাল লোড হয়ে গেল। তারপর প্রকাশ মহাজন একজন কর্মচারীকে চোখে ইশারা করতেই সে ভেতরে গেল। কিছুক্ষণ পর ভেতর থেকে চোখ বাঁধা অবস্থায় অল্প বয়সী মেয়েদের আনা হলো। তারা কম করে 20 থেকে 22 জন হবে। তাদের সেই ট্রাকে তোলা হলো। যখন এসব কাজ হচ্ছে তখন প্রকাশ মহাজন আর দিবাকর দাঁড়িয়ে দেখছে সবকিছু। যখন কাজ প্রায় শেষের দিকে তখন প্রকাশ মহাজন একজনকে ডেকে বলল, মাংলু, এটা ত্রিপল চাপা দিয়ে দে। সালা। কাজ শেষ হলে পর মাংলু প্রকাশ মহাজনের আদেশ পালন করল। হিসেব নিকেশ হবার পর গাড়ি ছেড়ে দিল। দিবাকরকে প্রকাশ মহাজন দুটো মোটা মোটা টাকার বান্ডিল দিল। দিবাকর সেগুলো হাতে নিয়ে শুকতে শুকতে মুখে কুটিলতার হাসি নিয়ে নিজের গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করল। দিবাকর চলে যাবার পর সেই মাল বোঝাই ট্রাকটা বানতলা রাস্তা ধরল। লরিতে ড্রাইভার, খালাসি আর একজন বাড়তি লোক আছে। গাড়ির পেছন দিকে অর্থাৎ যে জিনিসপত্র রয়েছে সেদিকটা পুরো কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমত বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়ত লোকের অজানা থাকবে। সত্যি বলতে কি, যত পাকা ও ভালো ড্রাইভারই হোক না কেন, ভয় সবার থাকে, বিশেষ করে এই সব কাজে। লরিটা যখন চৌবাঘা বাইপাসে ঢুকছে তখন একটা ব্যাপার ঘটল। জায়গাটা চৌরাস্তার মোড়। সামনের রাস্তা সোজা চলে গেছে তপসিয়া, পেছনে বাসন্তী হাইওয়ে এবং ডান দিকে চলে গেছে জলপথের রাস্তা। বাঁ দিকে চলে গেছে বইচতলা আর দুর্গা মন্দির। যখন লরিটা ডান দিকে অর্থাৎ জলপথের রাস্তা ধরবে তখনই হুট করে দুটো অ্যাম্বুলেন্স এসে ঘিরে ফেলল, একটা সামনে আর একটা পেছনে। দুটো অ্যাম্বুলেন্স থেকে মোট 8 জন নেমে তারা সেই লরির মধ্যে ঢুকে পড়ল। তারপর লোকগুলো খালাসি আর ড্রাইভারকে গণপ্রহার করতে লাগলো, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, ড্রাইভার কোনো রকমে নেমে পালিয়ে যায়। খালাসি আর তৃতীয় ব্যক্তি গাড়িতেই ছিল। খালাসিকে মারলেও তাকে ছুঁয়ে দেখেনি লোকগুলো। খালাসির ভয়ে চোখ মুখ যেন কেমন হয়ে গেল। তাদের কাজ শেষ হলে দুজন অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়। বাকিরা সেই ট্রাকে করে তপসিয়ার দিকে রওনা দেয়। 11ই মে একটা লাল রঙের বড়সড় ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। সেই ট্রাকে বহুমূল্য জিনিস পাচার হচ্ছিল। হাতে নাতে পাকড়াও করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ট্রাকের মধ্যে সোনার বিস্কুট, মশলা, ঘড়ি এবং কয়েকজন অল্প বয়সী মেয়ে উদ্ধার হয়েছে। ড্রাইভার পলাতক, কিন্তু খালাসিকে বন্দি করা হয়েছে। বর্তমানে তাকে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। বর্তমানে সে জেলবন্দি। পরে তাকে আদালতে তোলা হবে। তার নাম সুখলাল শেঠ। স্যার, আসবো? দেবরঞ্জনের ঘরের সামনে দাঁড়িয়ে বলল কথাটা অতীন ঘোষ। আরে এসো এসো। আপনার ওষুধ তো কাজে লেগে গেল। তা লেগেছে, কিন্তু এখনো বাকি। এটা তো সবে কান টানলাম, এরপর মাথাও আসবে। খালাসি আলিপুর সেন্ট্রাল জেলে আছে। ওর বিচার আমি করব। আপাতত জেলে থাক, পরে যা করবার করব। আচ্ছা, অশোকবাবু কেমন আছেন? এখন সুস্থ আছে, তবে
বেশ ভয়ে। ছেড়েই স্বাভাবিক, ওর উপর থেকে অনেক বড় ঝড় গেছে। সুস্থ হোক, তারপর ওকে জিজ্ঞাসাবাদ করা যাবে। আর ওই খালাসিকে একটু চোখে চোখে রাখবে, বলা তো আর যায় না। ওদিকে অত বড় একটা লোকসান হওয়ায় দিবাকর ক্ষোভে ফেটে পড়ল। একবার নয়, পরপর দুবার তার প্ল্যান ভেস্তে গেল। তার সাথে কয়েক কোটি টাকার লোকসান। এর আগে অর্থাৎ গত 20 বছরে তাকে হোঁচট খেতে হয়নি একবারও। সে যা চেয়েছে তাই হয়েছে। কিন্তু গত 2 মাসের মধ্যে এমন কি হলো যাতে সে তুরুপের তাস বিফল হলো তার। দিবাকর বুঝল কেউ তাকে অনুসরণ করছে, কোনো পুলিশের গুপ্তচর কিংবা নতুন কোনো গ্যাংয়ের কাজ। তাছাড়া এই লাইনে শত্রুপক্ষ অনেক, আড়ালে থেকে লোকের সর্বনাশ করে। নিজেরা সামনে আসে না, লোক দিয়ে কাজ করায়। কখনো চিঠি লেখে, কখনো বা রাস্তায় দিবাকরের ছেলেদের মারধর করা হচ্ছে। দিবাকর ইদানিং হুমকি চিঠি পাচ্ছে, কখনো বা রাস্তায় দিবাকরের ছেলেদের মারধর করা হচ্ছে। এমনি করেই চলল কয়েক মাস। একটা সাম্রাজ্যের যেন ধীরে ধীরে পতন ঘনিয়ে আসতে থাকে। কেমন আছেন অশোকবাবু? অশোক সরকার বিছানাতে শুয়ে, দেবরঞ্জন একটা চেয়ার টেনে বসল। পাশে অতীন ঘোষ দাঁড়িয়ে। অশোক সরকারকে বর্তমানে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে রাখা হয়েছে। ভদ্রলোক সুস্থ হলেও এখনও আতঙ্কে আছেন। তাকে এখানে যত্নে রাখা হয়েছে এবং তার সুরক্ষার জন্য সুব্যবস্থা করা হয়েছে। এই আছি আর কি। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কিন্তু আমার এবার ফেরার ব্যবস্থা করুন। সে তো যাবেনি, কিন্তু কয়েকটা প্রশ্ন করার আছে আপনাকে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার উপর এমন আক্রমণ হলো কেন? আর আপনার উপর যারা আক্রমণ করেছিল তারাই বা কে? আসলে কয়লা ডিপোটা আমার বাবার ছিল। বাবা মারা যাবার পর আমি কাজের দায়িত্ব নিই। তারপর থেকে নিজেই সব দিক রক্ষা করতাম। কিন্তু গত 10 বছর থেকে কাজের চাপ বেড়ে যাওয়ায় একজন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিযুক্ত করি। আর ওদের মধ্যে ম্যানেজার হলো ওই আনন্দ বক্সি। কাজ ভালো করতো, কিন্তু ওর মধ্যে লোভ ছিল, খালি চুরির ধান্দা। সবচেয়ে বড় কথা, ওর লোভ ছিল খাদানের ওপর। ওর কাজে খুশি হয়ে ওকে আমি শেয়ার দিলাম, কিন্তু তাতেও খুশি ছিল না। একদিন ওর সাথে বচসা হলো, তারপর বেশ কয়েকদিন কাজেই এলো না। দিন 10 তো এভাবেই চলল। তারপরও নিজেই আমার কাছে আসে এবং ক্ষমা চেয়ে নেয়। ফলে ওকে আবার কাজে নিযুক্ত করি। এর ঠিক 2 দিন পরেই আমার ওপর হামলা হয়। ও হ্যাঁ, আর একটা কথা, শুধু তাই নয়, আনন্দ বলেছিল ওর কোনো লোক আসবে আমার সাথে দেখা করতে, তাই আমাকে থাকতে বলল। কিন্তু সে যে আমাকে মারবার জন্য অস্ত্র প্রয়োগ করবে তা কি করে জানবো? সবে একটা ট্রাকে কয়লা তোলা হয়েছে, তারপরে হঠাৎই ওই কান ফাটানো গুলির শব্দ, এবং তা আমাকে লক্ষ্য করে। কি করব বুঝতে না পেরে দিশেহারা হয়ে দৌড়তে লাগলাম। পায়ে গুলি লাগলো। তারপর কে একজন অন্ধকারে আমাকে টেনে গাড়িতে তুললো। তারপর কলকাতায়। এখন যে বেঁচে আছি সেটাই ভগবানকে ধন্যবাদ। একটানা কথাগুলো বলে শেষ করল অশোক সরকার। তার চোখে মুখে ভয়ের ছাপ। দেবরঞ্জন একটু মাথা নেড়ে স্মিত হেসে বলল, তবে সেই ভগবান কে জানেন? হ্যাঁ, কে? অতীন ঘোষের দিকে তর্জনী উদ্দেশ্য করে বলল, এই যে এই সৎ লোকটি নিজের প্রাণ বাজি রেখে আপনাকে বাঁচিয়ে তুলেছে। আপনি? দেবরঞ্জন উঠে তার মাথায় হাত দিয়ে বলল, আপনি আরো কয়েকটা দিন থাকুন, তারপর আপনার যাবার ব্যবস্থা করছি। আর আনন্দ বক্সি কোথায় থাকে জানেন? আগে তো নিমতৌড়িতে থাকতো, ওই বাইপাসের কাছে। এখন বোধহয় গা ঢাকা দিয়েছে, কারণ ধরা পড়ার ভয় তো আছে, তাই না?
কিরা বলটু, খবর পেলি কিছু? একটা বহুতল ঘরের একটা চারতলা। দিবাকর বসেছিল সোফায়, সামনে টেবিলে রাখা তরল সুধা, হাতে ধরা কাঁচের গ্লাসে সামান্য মদ, মাঝে মাঝে চুমুক দিচ্ছে। নেশার ফলে শরীরটা সামান্য দুলছে। বল্টু তার সামনে দাঁড়িয়েছিল, বলল, একজনকে পাঠিয়েছিলাম বস, সে এসে খবর দিয়েছে। কি খবর? ওই খালাসির নামে চার্জশিট তৈরি করা হয়েছে, সামনের সোমবারে ওকে আদালতে তুলবে। আর কিছু? ওকে নাকি মারধর করেছে পুলিশের লোকজন, ড্রাইভারকে খুঁজছে। কি যে হবে কে জানে। মালটা কে রে? কোনো অফিসার নাকি? হ্যাঁ শুনলাম তো, বড় দারোগা। নামটা? দেবরঞ্জন চক্রবর্তী। দুবার বলার কি আছে, একবারে বললেই তো হয়। ওই দেবকে আমি মহাদেবের কাছে পাঠিয়ে দেবো সালা। ও ঠিকুজি কুষ্টিটা আমাকে এনে দে। মালটা কে, কোথায় থাকে, কোত্থেকে এলো, সব। অনেক খোঁজাখুঁজি করেও আনন্দ বক্সিকে পাওয়া গেল না। নিমতৌড়ি এলাকাসহ আরও বেশ কয়েকটা জায়গায় তাকে খোঁজা হলো, হুলিয়া জারি করা হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। পুলিশ 7 দিন পর আনন্দ বক্সির পাত্তা পেল না, কিন্তু তখনই ঘটল ঘটনাটা। কোলাঘাটে নদীর পাড়ে আনন্দ বক্সির মৃতদেহ ভেসে উঠল। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। মুখ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, দেহে পচন ধরেছে। পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। কোলাঘাট থানার পুলিশ ময়না তদন্তের জন্য দেহটা তমলুক মর্গে পাঠালো। দেবরঞ্জন বুঝল এটা কার কাজ। অশোক সরকারকে মৃতদেহ শনাক্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সে মুখ দেখেই চিনতে পারল। তবে ময়না তদন্তের রিপোর্ট বলছে লাশটা অন্তত 4 দিন আগে। সারা শরীরে ভোজালি দিয়ে আঘাতের চিহ্ন এবং পেটের কাছে অনেকটা কাটা, তাড়াহুড়ো করে সেলাই করা হয়েছে। পরে দেখা গিয়েছিল তার কিডনিটা বের করে নিয়েছে কেউ। ঘড়িতে রাত তখন 8টা। একটা পুলিশের গাড়ি আলিপুর সেন্ট্রাল জেলের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো দুজন, অতীন ঘোষ আর অফিসার দেবরঞ্জন চক্রবর্তী। তারা গাড়ি থেকে নেমে ভেতরে আসতে একজন গার্ড এগিয়ে এসে তাদের স্যালুট করে সেল নাম্বার 334-এর সামনে নিয়ে এলো। সেলের তালা খুলতে খুলতে গার্ড ধমকের স্বরে বলল, এই যে চাদু, স্যার এসছে। একজন মাঝবয়সী লোক, বছর 40-এর কাছাকাছি হবে, খাটিয়াতে টান টান হয়ে শুয়েছিল। কনস্টেবলের ডাকে উঠে বসল। চোখ মুখ ভয়ে সিটিয়ে গেছে। দেবরঞ্জন ইশারা করতে গার্ড চলে গেল। অতীন বাইরে দাঁড়িয়ে রইল। দেবরঞ্জন সেলের ভেতর ঢুকে একটা চেয়ার টেনে বসল। সুখলাল বলল, হুজুর হুজুর, আমি নির্দোষ আছি, আমি কিছু করিনি হুজুর। দেবরঞ্জন একটা পা খাটিয়ার উপর রেখে বলল, ধরা পড়ার পর সবাই বলে আমি নির্দোষ। এবার তো আমি ঠিক করব যে তুই দোষী নাকি নির্দোষ। তোকে যা যা বলবো সব কিছু ঠিকঠাক জবাব দিবি, না হলে কিন্তু। তারপর কোমরে গোঁজা পিস্তলটার দিকে ইশারা করে বলল, এতে ঠিক 6টা গুলি আছে, আর গুলিগুলো এমন জায়গায় করব যে লজ্জায় কাউকে দেখাতেও পারবি না যে কোথায় কোথায় গুলি করেছি। এবার তুই নিজেই ঠিক কর কি করবি। হুজুর আমি 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 সব বলবে, লেকিন আপনি আমাকে মারবেন না হুজুর। আমি বড় গরিব আদমি আছি হুজুর। দেবরঞ্জনের মাথাটা গরম হয়ে গেল। সে শুকুলালের মাথার চুল খামচে ধরে বলতে লাগলো, এই এই শালা শুয়োরের বাচ্চা, কান্না না তোমার আমি বার করে দেব। যখন এই অপকর্মগুলো করিস তখন তোর এই গরিবিয়ানা কোথায় থাকে হারামজাদা? গাদার পেছনে ঢুকিয়ে রাখো। যা যা জানিস সব বলে দে, নয়তো না তোমার আমি বুক চিরে দেব গান্ডু। বলেই চুলের মুঠিটা ছেড়ে দিল। শুকলাল চোখ মুছে বলতে লাগলো, আমি ওদের কথা আড়াল থেকে শুনেছি হুজুর। ওরা কথা বলছিল যে গাড়ির মধ্যে কি সব কার্টুন বক্স তুলবে, তার মধ্যে নাকি সব দামি জিনিস আছে। তবে কি আছে আমি জানি না হুজুর। জিনিসটা সুন্দরবন যাওয়ার কথা ছিল, তাই ওই চৌবাঘা বাইপাস ধরে গেলে একটু তাড়াতাড়ি হবে। সাথে ওদের দুজন সাগরেতকে দিয়ে দিল। আমার ড্রাইভার আমি টাকা পেয়ে গেছি, তাই আমরা কিছু না বলে কাজটা
করতে রাজি হলাম হুজুর, কিন্তু আমি ফেঁসে গেলাম, ওরা বেঁচে গেল। কেউ বাঁচবে না, সব কটাকে টেনে আনবো। তোর সাথে যে ড্রাইভারটা ছিল তার বাড়ি কোথায়, আর তোর সাথে আর কে কে ছিল? ওই ড্রাইভারের বাড়ি বাসন্তী হাইওয়ে বস্তিতে। ওর নাম আছে বিনোদ, আরেকজনের নাম শিবু। ও থাকে ওই নারকেল ডাঙাতে। তবে আরেকজন ছিল হুজুর, আমি তাকে চিনি না। আমি দিবাকর ওস্তাদের কাছে আগেও গিয়েছিলাম হুজুর, কিন্তু ওকে দেখি নাই। বাবা, ওই শুয়োরের বাচ্চা শয়তানটা আবার ওস্তাদ? ও হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি তো সব কিছু বললাম বলুন আপনাকে হুজুর। ছাড়বো তো সোনা, এত তারা কিসের? আর একটু অপেক্ষা করো, তারপর তোমায় এমন জায়গায় ছাড়বো যেখানে বনের বাঘ আর জলের কুমির তোমাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে। তোর অপরাধটা কি জানিস? তোর অপরাধ হলো তুই এই শুয়োর দিবাকরের হয়ে কাজ করিস, শালা জল্লাদ। কথা শেষ করে কষিয়ে চড় মারল শুক্লালকে দেবরঞ্জন। তারপর গার্ডকে ডেকে সেলের তালা বন্ধ করে দিতে বলে বেরিয়ে গেল। গাড়িতে আসতে আসতে দিবাকর অতীনকে জিজ্ঞেস করল, ওদের ডেরাটা ভালো করে দেখেছিলে তো? হ্যাঁ স্যার, আমি দেখেছি, কিন্তু ব্যাপারটা তো জেনে গেছে, হয়তো আস্তানা এতক্ষণে বদলেও ফেলেছে। তা ঠিক, কিন্তু একটু গিয়ে খোঁজ খবর করলে হয়তো জানা যেতে পারে। না, আগে বাড়ি যাই, তারপর যা করার করবো। হিরে পুলিশ, কেমন লাগছে? হ্যাঁ, এবারে এসো দুজন মিলে একটু চোর পুলিশ খেলি। আমি লুকিয়ে যাবো আর তুমি আমাকে খুঁজবে, পেয়ে গেলেই এনকাউন্টার। অতীন ঘোষ একটা সিমেন্টের থামে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। একটা বাল্ব জ্বলছে। ঘরটা মনে হলো একটা গোডাউন ঘর। এদিক সেদিক ড্রাম, কার্টুন, টায়ার, ওজন করা জিনিস। অতীনের অবস্থা শোচনীয়। তার শারীরিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে বেধড়ক মারধর করা হয়েছে। বাঁদিকে চোখটা ফুলে গেছে, কপালে আর ঠোঁটের কোণে রক্ত। অতীন কোনো রকমে বলল, দিবাকর, যদি ভালো চাস তো আমায় ছেড়ে দে। যদি আমাকে খুন করিস তাহলে গোটা পুলিশ ফোর্স তোর পিছনে পড়ে যাবে। তখন দেখবি তোরই শেয়াল কুকুরের দল আদমরা হয়ে গড়াগড়ি খাচ্ছে। দিবাকর অশ্রাব্য গালি দিয়ে একটা ঘুষি চালালো অতীনের তলপেট লক্ষ্য করে। তোর সাহস কি করে হয় বলতো? হ্যাঁ, কি করে সাহস হয়? এই আরামজাদা, তুই আর তোর ওই অফিসার সালা আমার না অনেক বড় সর্বনাশ করে দিয়েছিস। তুই তো আমাদের দলের রাজু সেজে ঢুকেছিলি, তাই না? আর তারপরে একের পর এক ইনফরমেশন সালা ওই দেবরঞ্জনের কাছে পাঠিয়েছিস। আমার কোটি টাকার লোকসান হয়ে গেছে, টাকাটা তোর বাবা দেবে? হ্যাঁ, ব্যবসা প্রায় বন্ধ হতে বসলো। ওকে সালা তোকে শেষ করি, তারপরে দারোগা বেটাকে। এবার অতীনের ভয় লাগলো, কারণ দিবাকর সামনের টেবিলে রাখা একটা চপার তুলে তার দিকে এগোতে লাগে। এবারে নিজের ভগবানকে স্মরণ কর। বলো হরি, হরি বল, বল হরি, হরি বল। এ রাজা, আলোটা বন্ধ করে দে। রাজা বলে ছোকরাটা আলো বন্ধ করতেই শুরু একটা আর্তনাদ শোনা গেল। সেদিন ছিল সোমবার। সাত সকালে টেলিফোনটা বেজে উঠতে অবাক হয়েছে খানিকটা দেবরঞ্জন। সে কাগজ পড়ছিল। উঠে গিয়ে ফোনটা ধরতেই একটা বৃদ্ধার কান্নার শব্দ ভেসে এলো। হ্যালো, হ্যালো, কে? দেবু, আমি অতীনের মা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, কি ব্যাপার? অতীনকে পাওয়া যাচ্ছে না শুক্রবার থেকে। সে কি? অতীন তো 3 দিনের ছুটি নিয়ে মাসির বাড়ি যাবে বলেছিল। হ্যাঁ, কিন্তু সেখানে যায়নি। তারাও ফোন করেছে। একটু দেখো না বাবা, আমার ছেলেটা কোথায় গেল?
আমার তো খুব চিন্তা হচ্ছে, বলো একটু দেখো। আচ্ছা আচ্ছা, আপনি রাখুন, আমি দেখছি ব্যাপারটা। অতীনের মা ফোন কেটে দেওয়ার পর রিসিভার ধরে দাঁড়িয়ে রইল দেবরঞ্জন। তার ভ্রু কুঁচকে গেছে, মনের ভেতরে ভয় বাসা বাঁধল। তবে কি? মিনিটখানেক পর লালবাজারে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়ে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল দেবরঞ্জন। অফিসে সে সবাইকে ডেকে একটা মিটিং করে বেরিয়ে পড়ল অতীনের সন্ধানে। কলকাতার কোনো জায়গা বাদ দেওয়া হলো না, এমনকি সোনারপুর, চৌবাঘা, সুন্দরবন পর্যন্ত অতীনের ছবি দেখিয়ে যতটা অনুসন্ধান করা যায় করা হলো, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারল না। অবশেষে দিন দুয়েক পর যখন সবাই হাল ছেড়ে দিতে বসেছে, এমন সময় খবর এলো যে বনগাঁ এলাকায় স্টেশনের কাছে একটা গোডাউনে একজন লোকের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। পোশাক দেখে কোনো পুলিশ অফিসারই মনে হচ্ছে। খবরটা প্রথমে বনগাঁ লোকাল থানায় দেওয়া হয়। তারা লালবাজারে ফোন করে। বৃহস্পতিবার দিন সকাল 8টার মধ্যে সেই গোডাউনের চারপাশে লোকের ভিড় হয়ে গেল। কাউকে আটকানো যাচ্ছে না। 1 ঘন্টার মধ্যে দেবরঞ্জন সহ প্রায় 40 পুলিশ চলে এলো। দেবরঞ্জন কয়েকজন পুলিশকে নিয়ে ভিড় সরিয়ে গোডাউনের সামনে এলো। কে প্রথম দেখতে পায় জানতে চাওয়ায় একজন ঝাড়ুদার গিয়ে এসে বলল, স্যার, আমি গোডাউনের বাইরেটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো জানলার দিকে। দেখলাম একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর তার ডান হাত কাটা। দরজার তালা ভাঙা হলো। ভেতরে ঢুকতেই একটা পচা দুর্গন্ধ নাকে এলো সবার। ঘরটা বেশ অন্ধকার। ভেতরে কিছুটা যাবার পর দেওয়াল হাতড়ে একটা সুইচ টিপে আলো জ্বালতেই আঁতকে উঠল সবাই। তারা দেখল অতীন ঘোষের দেহটা ঝুলছে, পরনে পোশাক ছেঁড়া, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার, অতীনের ডান হাতটা কাটা, সেখানে শুকিয়ে যাওয়া রক্তে পোকা গিজগিজ করছে। একজন কনস্টেবল হরহর করে বমি করে ফেলল। দেবরঞ্জন বলল, মাই গড, এই চটপট বডিটাকে নামানোর ব্যবস্থা কর, জলদি, আর কেয়ারফুল। দেবরঞ্জনে চোখের কোণাটা ভিজে উঠল। এতদিন তার সহকারী হিসেবে কাজ করেছে অতীন, আর আজ কিনা তারই পরিণতি। ফরেন্সিক বিভাগ থেকে লোক এসেছে, সঙ্গে 2 জন ডোম। দেবরঞ্জন কি করবে বুঝে উঠতে পারছে না, মাথা কাজ করছে না তার। অতীনের দেহটা ভালো করে পরীক্ষা করা হলো। দেবরঞ্জন নির্বাক। কিছু সময় পর দেহটা নিয়ে চলে গেল ওরা। তারপর বাইরে এসে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলো। পুরো গোডাউনটা সার্চ করা হলো। বেশি কিছু পাওয়া যায়নি, তবে একটা ড্রামের মধ্যে চরস উদ্ধার হয়েছে। বিকেল 4টে পর্যন্ত অনুসন্ধান করে সেই গোডাউনটা সিল করে ওরা অফিসে ফিরে এলো। দেবরঞ্জন আর লালবাজারে গেল না, বাড়ি ফিরে এলো। মাথায় এখন অনেক কিছুই ঘুরছে। কিভাবে খুন হলো অতীন? রাত 8টার সময় সে এসে বৈঠকখানায় বসল, আর চা খেল না। সত্যি এমন কিছু একটা ঘটবে এসে ঘুণাক্ষরেও টের পায়নি। বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার। দেবরঞ্জন 2 হাতে মুখটা চাপা দিয়ে বসে আছে। সে হয়তো জানে কাজটা কার, কিন্তু প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। হয়তো দেবরঞ্জনকে শিক্ষা দেওয়ার জন্য বা তাকে ভয় দেখানোর জন্য শত্রুরা মোক্ষম অস্ত্র প্রয়োগ করেছে। শত্রুপক্ষ জানে যে এই একটা অস্ত্রে দেবরঞ্জনকে ঘায়েল করা যাবে, আবার আঘাতও দেওয়া যাবে। দেবরঞ্জন ভাবছে অতীনের মাকে কি বলবে, একজন মায়ের সামনে দাঁড়াবে কি করে। ঘড়িতে তখন প্রায় 8:30 বাজে। দরজায় একটা টোকার শব্দ হলো। দেবরঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে গিয়ে উঠে দরজা খুলল। কেউ নেই, শুধু একটা কালো প্লাস্টিক সামনে রাখা। দেবরঞ্জন প্লাস্টিকটা নিয়ে ভেতরে এসে আবার দরজাটা বন্ধ করে দিল। তারপর প্লাস্টিকটা খুলতেই একটা ভাঁজ করা কাগজ বেরোলো। সেটা খুলল দেবরঞ্জন। লেখা রয়েছে, তোমার জন্য মায়ের প্রসাদ পাঠিয়েছি, খেয়ে দেখো হ্যাঁ কেমন লাগলো। জয় জয় তারা। ব্যাস এই 2 লাইন। প্লাস্টিকটার ভেতর থেকে একটা কাগজে আষ্টে পৃষ্ঠে মোড়া কিছু একটা বের করল। দামি সেন্টের সুগন্ধ বেরোচ্ছে। দেবরঞ্জনে ভ্রু কুঁচকে গেল। এটা আবার কি জিনিস? জিনিসটা খুলতেই তার বুকটা ধক করে উঠল। আতঙ্কে যেন চোখটা স্থির হয়ে গেল তার। সে আতঙ্কে হঠাৎ প্লাস্টিকে মোড়া কাগজটা ছুঁড়ে ফেলে দিল পাশে। তারপর বসে পড়ল মেঝেতে ধপ করে। সে কাগজে মোড়া একটা কাটা হাত।
দেবরঞ্জন সেটা চেনে, অতীনের সেই কাটা হাতটা। চেনবার উপায় একটা রয়েছে, কারণ অতীনের ডান হাতের মধ্যমাতে একটা সোনার আংটি ছিল, আর তাতে লেখা ছিল মা। দেবরঞ্জন স্নায়ুর উপর চাপ সহ্য করতে পারল না, জ্ঞান হারালো। উপর থেকে কাকা কাকিমা দুজনেই নেমে এসেছিল ততক্ষণে। তারা এসে দেখল এই নারকীয় দৃশ্য। একটা কাটা হাত পড়ে আছে মেঝেতে, আর দেবরঞ্জন তার থেকে একটু তফাতে অচেতন হয়ে পড়ে আছে। কিরে, খবর কি? অসম্ভব ভারী গলায় কথাটা বলল দিবাকর। এখন তার নতুন ডেরা সাঁতরাগাছি, সেই সাঁতরাগাছি যেখান থেকে গুন্ডাবিটা শুরু হয়েছিল তার। যাকে প্রশ্ন করেছে তার নাম ভলুয়া, দিবাকরের নতুন সাংকেত। ওর বাঁ হাতের কনিষ্ঠা আর অনামিকা দুটো আঙুল নেই। একসময় প্রমোটার বিশুর হয়ে কাজ করত, বোম বাঁধতে গিয়ে দুটো আঙুল কেটে যায়। দিবাকর তাকে নিজের খরচে বাঁচিয়ে তোলে এবং এখন সে দিবাকরের গোলাম। তার গুলি আর বিস্কুট দুটোই গ্রহণ করে ভলুয়া। হ্যাঁ উস্তাদ, তবে 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 কি? আর বলো না, পুলিশ আদা জল খেয়ে পেছনে পড়েছে। পুলিশ পুলিশ পুলিশ, এবারেই তো আসল খেলাটা জমবে রে। এবারে পুলিশ নাজেহাল হবে আমার জন্য। হ্যাঁ, এবারে আমার টার্গেট ওই দেবরঞ্জন। ওকে জ্যান্ত কুমিরের সামনে ফেলে দেবো শালা। তারপরে সেই কুমিরগুলো ওর দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। अजीब चीज है ये मगरमच्छ साला। ওদিকে দেবরঞ্জনের শরীর খুব খারাপ ছিল। 3 দিন কোনো হুঁশ ছিল না, কেবলই একটা আতঙ্কের মধ্যে থাকত। এখন অনেকটা ঠিক হয়েছে, ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় অনেকটাই সুস্থ সে। আসলে জীবনে একটা বড় ঝড় যেন তার বয়ে গেছে, যেটা সে কল্পনাও করতে পারেনি, ভাবতেও পারেনি। হাসপাতালে স্পেশাল চিকিৎসার মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ পাহারাও রয়েছে। দেবরঞ্জন মাঝে মাঝে উদাস হয়ে যায়, অতীনের কথা মনে পড়ে। বড় সাহেব জানালেন অতীনের মৃতদেহ দাহ করা হয়ে গেছে, আর ওর মায়ের পাগলের মতো অবস্থা। দেবরঞ্জনের বেশ কয়েকদিন হলো ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই অতীনের ঝুলন্ত দেহটা যেন ভেসে উঠছে। এরপর টানা 22 দিন হাসপাতালে থেকে বাড়ি ফিরেছিল দেবরঞ্জন। তবে ফেরার আগে একটা ব্যাপার ঘটেছে। আগের দিন বিকেলে একজন নার্স তাকে একটা ফুলের তোড়া দিয়ে বলল, এটা আপনার জন্য কেউ দিয়ে গেছে। কে দিয়ে গেছে তা জানি না, তবে বাইরের সিকিউরিটি আপনার নাম করে দিয়ে যায়, আমি আপনাকে দিলাম। গোলাপ ফুলের তোড়াটা হাতে নিল দেবরঞ্জন। তার মধ্যে একটা বেনামি কার্ড ছিল, সেখানে কিছু লেখা ছিল বাংলায়। আপনার দিনটা শুভ হোক, ভগবান আপনার অনেক মঙ্গল করুক, আবার দেখা হবে। ঘরে আরো দিন 5 বিশ্রাম নিয়ে তারপর ডিউটিতে জয়েন করল দেবরঞ্জন। তবে জল অনেক দূর গড়িয়েছে। লালবাজারের একজন কনস্টেবল খুন হয়েছে, আর বেশ কয়েকজন অফিসারদের হুমকি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কারো নাম উল্লেখ নেই। দেবরঞ্জন জানে এটা কার কাজ, কিন্তু প্রমাণ ছাড়া জালে মাছ ধরা যাবে না। দেবরঞ্জনের এখন একজনের কথা মনে পড়ছে, তার নাম অরুণ মিত্র। অরুণ মিত্র একজন রিটায়ার্ড অফিসার। আগে তিনিও লালবাজারের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন, জানরেল অফিসার ছিলেন। তবে এখন সে দুর্বল হয়ে পড়েছেন। বয়স 65, রোগা শরীর, গায়ের রং গৌরবর্ণ। অরুণ মিত্র বর্তমানে দমদমে থাকেন। পরিবার বলতে স্ত্রী আর 2 মেয়ে। বড় মেয়ে অন্বেষা দিল্লি পুলিশে কর্মরত, আর ছোট মেয়ে একটি সংবাদপত্রের ম্যানেজার। শোনা যায় লালবাজারের অনেক দারোগা এবং কনস্টেবল বিপদে পড়লে তার শরণাপন্ন হয়। দেবরঞ্জন কাউকে কিছু না জানিয়ে দমদমে গেল অরুণ মিত্রর সঙ্গে দেখা করতে। দিনটা ছিল রবিবার, আজ স্পেশাল ডিউটি ছিল, কিন্তু দেবরঞ্জন যায়নি। তাছাড়া ওর মানসিক অবস্থাও ভালো না। বেলা 10টা নাগাদ চা আর জলখাবার খেয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অরুণ মিত্রর বাড়ি সে চেনে, আগেও একবার এসেছে। তবে এবারে যেন একটু অন্যরকম লাগলো বাড়িটা। দোতলা বাড়ি, প্রথমে গেট, তারপর বাগান, তার ভিতরে বাড়িটা। বোধহয় রং করা হয়েছে সম্প্রতি। দেবরঞ্জন গাড়িটা গলির মুখে রেখে সিকিউরিটি গার্ডকে নিজের পরিচয় দিয়ে ভেতরে এলো। তারপর হঠাৎ কি মনে করে? সব ভালো তো?
কথা হচ্ছিল অরুণবাবুর ঘরে বসেই। অরুণ মিত্র আর দেবরঞ্জন মুখোমুখি বসেছে। তাদের সামনে টেবিলে রাখা শরবত। অরুণ মিত্র একটা গ্লাস তুলে শরবতে চুমুক দিয়ে দেবরঞ্জনকে প্রশ্নটা করলেন। ভালো আর কই, তবে আপনার হেল্প চাই। সে তো জানি, গলায় কাঁটা না বিঁধলে কি আর বুড়ো সারস পাখির ডাক হয়? নাও, আগে ধীরে সুস্থে শরবতটা শেষ করো, তারপর দিবাকরকে নিয়ে আলোচনা করব। আপনি জানলেন কি করে? আমি জানি। দেবরঞ্জন শরবত খেয়ে মোটামুটি ঘটনাটা এক এক করে বলল। সব শুনে অরুণ মিত্র বললেন, সবই ঠিক আছে, কিন্তু না, অতীনের মৃত্যুর ব্যাপারটা মেনে নিতে পারছি না। আমি ওকে নিজে হাতে তৈরি করে পুলিশের চাকরিতে যোগ দিতে বলেছিলাম। এমন কিছু যে হবে তা ভাবতেও পারিনি। সে যাই হোক, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু 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 কি? কিন্তু তোমাকেই আসল কাজটা করতে হবে। কি কাজ? ওকে মেরে ফেলতে হবে। এটা একটু রিস্ক হয়ে যাবে না? আমার কাজ ওকে আইনের হাতে তুলে দেওয়া, ফাঁসির ব্যবস্থা করা বড়জোর। ওর উপর গুলি চালালে তো ডিপার্টমেন্ট আমাকেই সাসপেন্ড করে দেবে। তোমরা পুলিশের চাকরিতে কেন যোগ দিয়েছো বলো তো? খাকি উর্দি পরে মোটা মাইনে পাওয়ার জন্য, নাকি সরকারের টাকা ধ্বংস করবে বলে? একজন ক্রিমিনাল দিনের পর দিন মানুষ খুন করছে, পুলিশকে থ্রেট দিচ্ছে, হত্যা করছে, তাও সবাই চুপ। শেষমেশ কোনো নেতা মন্ত্রী ওকে বাঁচিয়ে দেবে, আর ওই পুলিশ প্রশাসন মুখে আঙুল দিয়ে চুপ থাকবে। শোনো, যদি আমার সাহায্য চাও তাহলে আমি বলবো দিবাকরকে পাওয়া মাত্র গুলিতে ঝাঁঝরা করে দাও। সাংবাদিক, নেতা, মন্ত্রী এদেরকে আমি বুঝে নেব। তাছাড়া তুমি তো বিশেষ কারণে কেসের দায়িত্ব নিয়েছো। তোমার যারা সর্বনাশ করলো তাদের শাস্তি শুধু ফাঁসি? দেবরঞ্জনের চোখে জল। আমি জানি স্যার, সবই জানি। ওর সাথে একটা পুরনো হিসেবও আছে আমার, সেটা আপনি জানেন আর অতীন জানত। জানেন স্যার, কাকা কাকিমা আজও কাঁদে। দেখো দেবরঞ্জন, তুমি পুলিশ, লালবাজারে গোয়েন্দা বিভাগের দারোগা, তোমাকে ভয় পাবে ক্রিমিনাল। দরকার হলে ওর এক একটা সাগরে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করো। যত সব, ও আসবে না, ওর বাপ আসবে। তারপর সময় বুঝে আমি আসল জালটা ফেলব। ওর গোপন অস্ত্র আমি জানি। দেবরঞ্জন আরও কিছুক্ষণ থেকে গোপন পরামর্শ করে চলে এলো। এবারে অপারেশন দিবাকর। কিরে চোরের বাচ্চা, কেমন লাগছে? ইন্টারোগেশন রুমে দিবাকরের একজন পুরনো সাগরেদকে তুলে আনা হয়েছে। নাম মনোহর। তপসিয়া অঞ্চলে মদের দোকানে কাজ করে। মদের দোকানটা দিবাকরের। দেবরঞ্জন মনোহরকে একটা চেয়ারে বসিয়ে রেখেছে। তার ডান হাতে একটা মোটা লাঠি, তাতে তেল মাখানো। দেখ, যদি ভালো চাস তাহলে সত্যি কথা বলবি, নাহলে এই যে এটা দেখ, এই লাঠিটা দেখেছিস তো? এটার কিন্তু অনেক ইউজ আছে। এটা যত ভিতরে ঢুকবে তত তোর মুখ থেকে বুলি বেরিয়ে আসবে। দেখ এবার তুই কি করবি। এটা দিয়ে তো অনেক কিছুই করা যায়। এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। কি জানতে চান বলুন স্যার। দিবাকর কোথায়? দিবাকর? কে দিবাকর স্যার? কষিয়ে চড় মারল মনোহরকে দেবরঞ্জন। তোর বাপ দিবাকর বেসালা, যার নুন খেয়েছিস এতদিন। বলছি স্যার, বলছি। মারবেন না, মারবেন না। এই তো শোন না ছেলে, পুরো কচি। উনি ওই সাঁতরাগাছিতে থাকে,
তবে কোথায় থাকে তা জানি না। ওর একজন নতুন সাকরেত হয়েছে, খুব বিশ্বাসী। নাম কি? আগে ওই ভলুয়া। বিনোদ আর শিবু কোথায় এখন? বিনোদ তো পালিয়ে গেছে কোথায়, আর শিবুকে তো খুন করে ফেলেছে। খুন? কে খুন করেছে? আগে ওই দিবাকর ওস্তাদ নিজেই। কেন? ওই তো স্যার, একটা জমির দালালি নিয়ে খুব ঝামেলা হয়। শিবু দিবাকর ওস্তাদকে ভয় দেখায়, বলে কিনা সব ওই ফাঁস করে দেবে। তো দিবাকর ওস্তাদ ওকে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেয়। পরে অবশ্য দেহটা জঙ্গলে ফেলে দেয়। স্যার, আমিও ছিলাম সেইখানে। তার মানে তুইও তো খুনি? ইয়ে না স্যার, আসলে আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, কাজ না করলে তো মেরে ফেলবে স্যার। তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? তুই বেঁচে থাকলে বাকিদের প্রবলেম, তুই শুধু আমাদের উপকারটা করে দে, বাকিটা আমরা বুঝে নেব। উপকার? কি উপকার? তুই শুধু এমন একজনকে দেখিয়ে দে যে দিবাকরের ডেরা জানে, বাকি কাজ আমি করে নেব। ও, আগে ওই তপসিয়া শিব মন্দিরের কাছে একটা বস্তি আছে, সেখানে হীরাকে এক নামে চেনে পাড়ার লোক। ওই দিবাকরের বেশ কিছু কাজ দেখে। কি কাজ? চরস, গাঁজা, পাচার। ঠিক আছে। বলেই লাঠি দিয়ে মনোহরকে গোটা কতক পরপর ঘা বসিয়ে দিল দেবরঞ্জন। গার্ড গিয়ে বলল, এই একে জল ছাড়া আর কিছুই দিবি না, এ সালে মরে যাবে তাও ভালো, কিন্তু কোনো খাবার কিচ্ছু দিবি না একে। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি অনুরোধ করছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কোনো কাকুতি মিনতি শুনল না দেবরঞ্জন। গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, তপসিয়া চলো। দেবরঞ্জনের সাথে আরও দুজন ছিল, যদিও তারা সাধারণ পোশাকেই এসেছে। তপসিয়া বেশ বড় জায়গা, বাইপাস সংলগ্ন এলাকা। লোককে জিজ্ঞাসা করে শিব মন্দিরটা খুঁজে বের করল ওরা। মন্দিরের সামনে গাড়ি দাঁড় করিয়ে দেবরঞ্জন বলল, তোমরা দুজন দাও, এরা নাম জিজ্ঞেস করে হারামজাদাকে খুঁজে বার করো। তবে সাবধান, কোনো রকম বেফাস কথা বা এমন কিছু করবে না যাতে ও আবার পালিয়ে যায়। কাছে সার্ভিস গানটা আছে তো? হ্যাঁ স্যার। বলেই দুজন শিব মন্দিরের পাশ দিয়ে ভেতরে চলে গেল। হীরার নাম জিজ্ঞেস করতেই তারা বাড়ি দেখিয়ে দিল বটে, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। একজন বলল শিব মন্দিরের কাছেই একটা দোরমার ঘর আছে, সেখানেই তাস খেলছে। দুজন অফিসার ব্যর্থ হয়ে ফিরে এলো। ফিরে এসে দেখল দেবরঞ্জন নেই, ড্রাইভার নেই, শুধু গাড়িটা রয়েছে। কিছু সময় পর দুজন ফিরে এলো। কি ব্যাপার স্যার, কোথায় গিয়েছিলেন? একটা সিগারেট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে দেবরঞ্জন বলল, লোকাল থানায় খবর দিয়ে এলাম, এলাকা ঘিরে ফেলা হবে, তো তার খোঁজ পেলে? একজন অফিসার চাপা গলায় একটু দূরে একটা আঙুল দেখিয়ে বলল, ওই ক্লাবে আছে, বাড়ির লোক বলল। ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ভ্যান চলে এলো, বোঝাই যাচ্ছে লোকাল থানার পুলিশ। একজন কনস্টেবল দেবরঞ্জনকে দেখে এগিয়ে এসে স্যালুট করলো। কি ব্যাপার স্যার, আপনার হিরে কোথায়? হিরে পালিশ করা হচ্ছে আপাতত ক্লাবে, চলো থানা করা যাক। এরপর পুলিশরা ক্লাব ঘর এবং মন্দির চত্বর ঘিরে ফেলল। তারপর দেবরঞ্জন আর কনস্টেবল সেই ক্লাবের দরজার সামনে এসে দাঁড়ালো। কোমরে গোজা পিস্তল বের করলো। তারপর কিছু সময় দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দিল দেবরঞ্জন। হিরে, এটা দরকার ছিল রে। দেবরঞ্জনের গলার শব্দ পেয়ে একজন গুন্ডাবতন চেহারার লোক বেরিয়ে এলো। যদিও পুলিশকে দেখে বিন্দুমাত্র বিচলিত হলো না, হাতে একটা চেন ঘোরাতে ঘোরাতে বলল, তো কি ব্যাপার, কি চাই আপনাদের এখানে? তোর রক্ত চাই। বলেই একটা লাথি মেরে তাকে ধরাশায়ী করে ফেলল দেবরঞ্জন। ক্লাবের ভেতরে পড়ল হীরা। বাকি 5 জন তাস খেলছিল, তারাও বেশ অবাক। তারা পুলিশের লোক দেখে ভয় পেয়ে গেল, কোনো রকমে পালিয়ে গেল। পুলিশ তাদের ছুঁয়েও দেখল না। তাদের দরকার যাকে তাকে তারা পেয়ে গেছে। দেবরঞ্জন তার ডান পাটা হীরার বুকে তুলে দিয়ে বলল, দিবাকর কোথায়? মরে গেলেও বলবো না শালা। কি? বলেই পরপর কয়েকটা লাথি মারল দেবরঞ্জন।
তারপর কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে পুলিশের গাড়িতে তুলল তাকে। গোটা ঘটনায় এলাকায় একটা শোরগোল পড়ে গেল। হীরা এখানকার মস্তান, মস্তানি তার পেশা, পুলিশকে পর্যন্ত হুমকি দিয়েছে সে। কিন্তু সবার সামনে তার যে অপমান আজ হলো, হয়তো মনে রাখবে সবাই। সেখানকার কাজ মিটে গেলে পুনরায় লালবাজারে রওনা দিল দেবরঞ্জন আত্মার দলবল। দুপুর হয়েছে, সকাল থেকে কিছু পেটে পড়েনি। আগে খেয়ে তারপর আলোচনা করা যাবে। বিকেলের দিকে বড় সাহেবের সাথে বেশ কিছু আলোচনা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দেবরঞ্জন। পরের দিন ইন্টারোগেশন রুমে অনেক জিজ্ঞাসাবাদ করার পর হীরা মুখ খুলেছে এবং সেদিন বিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাঁতরাগাছিতে। ভয় পেলে মানুষ যে কেমন হয় সেটা হীরা আর মনোহরকে না দেখলে বোঝা যাবে না। দেবরঞ্জন নিজে গিয়েছিল তার সাথে পুলিশের ভ্যানে। আড়াল থেকে দেখল গোটা জায়গাটা। সাঁতরাগাছি ঝিলের ধারে যে আপডাউনের রেললাইন আছে তার ঠিক ওপারে একটা জঙ্গল মতো জায়গা। সেখানে একটা পুরনো দোতলা বাড়ি। হীরা বলল, ওই বাড়িতে থাকে দিবাকর ওস্তাদ, ওই বাড়িতে। ঠিক আছে, চল। দেবরঞ্জন সহ 5 জন পুলিশ হীরা আর মনোহরকে নিয়ে রেল লাইন পেরিয়ে সেই বাড়িটার সামনে গেল। তারপর এদিক ওদিক দেখে তারা হীরা আর মনোহরকে ওখানে রেখে ফিরে চলে এলো। যখন গাড়ি স্টার্ট দিচ্ছে ড্রাইভার, তখন একজন অফিসার বলল, স্যার, ওদেরকে জ্যান্ত ছেড়ে দিলেন, একটু রিস্ক হয়ে যাচ্ছে না? তুই খবরের কাগজ দেখিস? হ্যাঁ স্যার, রোজ দেখি এবং পড়ি। কাল সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজটা আগে দেখবি। তাছাড়া ধূর্ত শিয়াল মেরে বনের রাজা হওয়ার ইচ্ছে আমার নেই। মারলে আমি বাঘই মারব, বাঘ। পরের দিন সকালে প্রত্যেকটা কাগজের প্রথম পাতায় খবরটা সবার চোখে পড়ল। সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় একটা পুরনো দোতলা বাড়ির সামনে 2 জন মানুষের লাশ পড়ে আছে। শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। অনেকে বলছে তারা নাকি দুষ্কৃতী। তাদের প্যান্টের পকেট থেকে গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, 2 জন লোকের ডান হাতের মধ্যমা নেই, অর্থাৎ আঙুলগুলো কেউ কেটে নিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই পুরাতন বাড়িটি খানা তল্লাশি চলছে। প্রচুর পরিমাণে কোকেন উদ্ধার হয়েছে এবং তার সাথে মেয়েদের অন্তর্বাস। কলিং বেলটা বাজতেই চমকে উঠে দিবাকর আর তার সঙ্গীরা। ভলুয়া ভয় ভয় বলল, কি করবো ওস্তাদ? আগে ভালো করে দেখ, তারপর তো চেটা খুলবি। সারা সময় খারাপ যাচ্ছে এখন, সবাই সালা আমাদেরই পেছনে পড়ে আছে। দিবাকর আবার তার বাসস্থান পরিবর্তন করেছে। এবারে সোজা সোনারপুর। গত 2 দিন থেকে তার সাথে অনেক কিছু হয়েছে। প্রথমে তপসিয়া মদের দোকান সিল, তারপর হীরার মনোহর বেপাত্তা, তারপর হীরার মনোহর খুন হয় এবং সাঁতরাগাছির বাড়ির সন্ধান পেয়ে পুলিশের রেড করা। যেন বিপদের আগুনে ঝাঁপ দিয়েছে সে, আর আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করেছে। দিবাকর বুঝতে পারল যে লালবাজার তার পেছনে গুপ্তচর লাগিয়েছে। সামনে আসছে না, দূর থেকে অনুসরণ করছে। সোনারপুরের ঠিকানা তো কেউ জানে না, তবে কলিং বেলটা টিপল কে? ভলুয়া দরজার ফুটো দিয়ে দেখল কেউ নেই। ওস্তাদ, কেউ নেই তো? হ্যাঁ, কেউ নেই মানে? কি মজা করে গেল নাকি? এবার খুলে দেখ তো। এই পিস্তলটা বের করে রাখ। ভলুয়া পিস্তলটা বের করে দরজা খুলল বটে, কিন্তু কেউ নেই বাইরে। শুধু একটা বাক্স পড়ে আছে, কিছু রয়েছে তার মধ্যে। বস, কিছু এসেছে মনে হয়। কি আবার এসেছে? বাক্সটা নিয়ে ভেতরে আয়, দরজা বন্ধ করে দে। ভলুয়া দরজা বন্ধ করে বাক্সটা তুলে দিল দিবাকরের হাতে। কে আবার বানালো এই সমস্ত? বলতে বলতে বাক্সটা খুলতে দিবাকর ভয়ে আর আতঙ্কে ফেলে দিল সেটা মাটিতে। বাক্সের মধ্যে 2টো কাটা আঙুল। দিবাকর চমকে উঠে পিছিয়ে গেল। তারপর 2 হাত দিয়ে মাথা ধরে সোফায় বসে পড়ল। বস, একটা কাগজ আছে। দিবাকর দেখল বাক্সটার পেছন দিকে একটা কাগজ আটকানো। দেখ তো কি লেখা আছে, পড়তে পারিস তো? ভলুয়া ভয়ে ভয়ে কাগজটা কাঁপা হাতে দিবাকরকে দিল। কাগজটা খুলতেই দেখা গেল লেখা রয়েছে, এবার তোমার খেলা শেষ দিবাকর। তাছাড়া তোমার সাথে আমার একটা অনেক পুরনো হিসেব নিকেশও আছে, সেটার জন্য প্রস্তুত হও। এবার দুশমন দমন করতে আমি আসছি। ইতি
তোমার একজন বন্ধু। দিবাকর রাগে ফুঁসতে ফুঁসতে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিল ঘরের মাঝখানে। তারপর সজোরে লাথি মারল সামনে থাকা কাঁচের টেবিল। পরের দিন হঠাৎ ফোন এলো দিবাকরের টেলিফোনে। দিবাকর গতকালের ঘটনার ক্ষোভ প্রকাশ করে মদ্যপান করে অচেতন হয়ে পড়েছিল। ফোনটা এলো সকাল 8টা নাগাদ। দিবাকর কোনো রকমে চোখ খুলে টেলিফোনটা ধরে ঝরানো গলায় বলল, হ্যালো, কে? হ্যালো হ্যালো, আমি জেসমিন। হ্যাঁ হ্যাঁ জেসমিন, বলো কি হয়েছে? সোভিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব চিন্তা হচ্ছে। মানে কোথায় গেছে ও? জেসমিন যা বলল তা হলো এই যে গতকাল মাঝরাতে নাকি ওর বাড়িতে হামলা হয়েছে। কয়েকজন লোক তার ঘরে ঢুকে ধস্তাধস্তি করে। তারপর জেসমিনকে অজ্ঞান করে তার মেয়ে জোভিয়াকে তুলে নিয়ে যায়। সকালবেলা জ্ঞান ফিরতে জেসমিন দেখে এই অবস্থা। খুব চিন্তায় আছি। আরে তুই টেনশন নিবি না, আমি আছি। ওই শালা অফিসারের তো আমি। একটা অশ্রাব্য গালি দিয়ে ফোনটা রেখে দেয় দিবাকর। তারপর ব্যস্ত হয়ে বলে, বলুয়া ড্রাইভারজিকে গাড়ি বের করতে বল, জলদি বেরোতে হবে। তারা কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 8:30 নাগাদ দেবরঞ্জনের টেলিফোনটা বেজে উঠল। সে তৈরি ছিল। হ্যালো। ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, শিকারি যাচ্ছে, শিকারের আয়োজন করো। ওকে স্যার। মিনিট 15-র মধ্যে লালবাজারে ফোন করে গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে পড়ল দেবরঞ্জন। গন্তব্যস্থল বেলেঘাটা, কাঁকুরগাছি। তবে এই সবের মধ্যে একটা খারাপ খবর আছে। গতকাল সুখলাল মারা গিয়েছে। তাকে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল, কিন্তু গতকাল হঠাৎই অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দিবাকরের গাড়িটা থামল কাঁকুরগাছির মিতালি সংঘ ক্লাবের সামনে। গাড়ি থেকে ড্রাইভার ছাড়া নামল 4 জন। তারা গাড়ি থেকে নামবার আগে মুখে মাস্ক পরে নিল। সবার কাছেই আগ্নেয়াস্ত্র। দিবাকর গাড়ি থেকে নেমে নিচু হয়ে ড্রাইভারকে কিছু নির্দেশ দিল। সঙ্গীদের নিয়ে মিতালি সংঘের উল্টো দিকের গলিতে প্রবেশ করল। গলিতে প্রবেশ করতেই প্রথমে একটা আশ্রম পড়ে, তারপর একটা 3 তলা সাদা বাড়ি। বাড়িটার সব জানলা বন্ধ। এই বাড়িতেই থাকে দিবাকরের জানেমান জেসমিন। দিবাকর বেশ অবাক হয়েছে, কারণ ঘরের দরজা জানলা সবসময় খোলা থাকে, কিন্তু আজ বন্ধ কেন? জেসমিনের কিছু হলো কি? তারা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। দরজায় ধাক্কা মারতেই খুলে গেল দরজাটা। তারা জানে না যে তাদেরকে চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। বাঘের গুহায় প্রবেশ করছে তারা। ঘরটা অন্ধকার। তারা ভেতরে ঢুকতেই বাইরে থেকে একজন কেউ দরজাটা বন্ধ করে দিল সশব্দে। দিবাকর দেওয়ালে হাত রে সুইচ টিপল, কিন্তু কোনো আলো জ্বলল না। তারপর পাগলের মতো ডাকতে লাগলো জেসমিনের নাম ধরে, জেসমিন, এই জেসমিন, কোথায় তুই? এই আলো জ্বালা তাড়াতাড়ি। এমন সময় একটা গম্ভীর গলার স্বর ভেসে এলো, আমি আলোটা জ্বালিয়ে দেবো সাহেব। কথাটা শেষ করতেই একটা টিউবলাইট ফস করে জ্বলে উঠল। দিবাকর আর তার বাকি সঙ্গীরা দেখল তাদের গাড়ির ড্রাইভার এখানে। দিবাকর বলল, কি রে তুই এখানে? এখানে কি দরকার তোর? ভদ্রলোক বৃদ্ধ, বয়স প্রায় 60-এর ওপরে, তবে পাঞ্জাবি। আমার তো এখানেই সব হুজুর। তার মানে? মানে চেকমেট রাজা। বলতে বলতেই সিঁড়ির উপর থেকে নামলো দেবরঞ্জন চক্রবর্তী। এবার চলো দুজনে মিলে কোলাকুলি হোক। ইতিমধ্যেই বাড়ির চারপাশ থেকে বেশ কয়েকজন পুলিশ বেরিয়ে এসে তাদেরকে ঘিরে ধরল। সকলের হাতেই উদ্ধত বন্দুক। আর ড্রাইভার তার অতিরিক্ত সাজ পোশাক খুলে ফেলল। আসলে ড্রাইভার হলো নকল লোক, নাম অরুণ মিত্র। দিবাকরের মাথায় যেন বজ্রাঘাত হলো। সে বুঝতে পেরেছে তাকে বোকা বানানো হয়েছে এবং তার সঙ্গীকে দিয়েই তাকে ধরেছে পুলিশ। জেসমিন আপাতত জেলে। সালা শোয়ারের বাচ্চা, সালা আমার সাথে চালাকি। হ্যাঁ অরুণ বাবু, আপনি ড্রাইভার সাজে আমাকে বোকা বানিয়েছেন তাই না? ওই সালা অফিসার। আমার জেসমিন কোথায়? আমার জেসমিন কোথায় বল সালা। বলেই সে কোমরে গোজা পিস্তলটা বের করতে যাবে, আর ঠিক তখনই বৃদ্ধ অরুণ এগিয়ে এসে একটা সজোরে লাথি মারল দিবাকরকে। ছিটকে পড়ে গেল মেঝেতে দিবাকর। তার সঙ্গীরা পিস্তল বের করতে যাবে, তাদেরকে কয়েকজন পুলিশ গণপ্রহার শুরু করল। এলো পাথারি চলল, চর থাপ্পড় লাথি। অরুণবাবু বললেন, দেবরঞ্জন, আমার কাজ শেষ, এবার একটা মগজ ধোলাই দাও।
দেবরঞ্জন ধরাশায়ী দিবাকরের সামনে এলো, তার সামনে বসে একটা কষিয়ে চড় মারল, তারপর জামার পকেট থেকে একটা বাঁশি বের করে বাজিয়ে দিল। মুহূর্তের মধ্যেই বাইরে থেকে বেশ কয়েকজন কনস্টেবল আর পুলিশ চলে এলো। দিবাকর আর তার সঙ্গীদের ধরে নিয়ে গেল। দিবাকর যেতে যেতে বলল, তুই আমাকে চিনিস না অফিসার? আমার নাম দিবাকর। দিবাকর, হ্যাঁ। যে আমার সাথে পাঙ্গা নিয়েছে তাকে পরদিন আর সকাল দেখতে হয়নি। এবার সালা তুই মরবি। তাকে পুলিশের লোকেরা টানতে টানতে ভ্যানে তুলল। পুলিশ ভ্যান চলে গেলে অরুণ মিত্র আর দেবরঞ্জন করমর্দন করল। ধন্যবাদ স্যার, ওয়েলকাম। তবে এখনো মিশন শেষ হয়নি। সারা কলকাতাকে দেখিয়ে দাও একজন মাফিয়ার সাজা কেমন হয়। শোনো, এমনভাবে সাজা দেবে যেন পরের কেউ মাফিয়া রাজ হতে 10 বার ভাবে। সেদিন ছিল সোমবার। লালবাজারে বিকেল 4টে নাগাদ জরুরি মিটিং বসেছে। মিটিংয়ের কারণ একজনই, দিবাকর। প্রথমে কথা বললেন বড় সাহেব। আমি খুবই গর্বিত দেবরঞ্জনের জন্য। আসলে নিজের জীবন বাজি রেখে বাঘের গুহায় প্রবেশ করা মুখের কথা নয়। তাছাড়া উপর থেকে অনেক চাপও আসছিল। দিবাকর একজন বড় সড়ো গুন্ডা, দেশ বিদেশে ড্রাগস, কোকেন, চরসের স্মাগলিং করত। এছাড়া আরও অনেক কালো কারবারি ছিল, যা এখনও আছে। সেগুলো সব বাজেয়াপ্ত করা হবে। তবে এই কেসে আরেকজন সাহায্য করেছে, আমাদের প্রাক্তন লালবাজারের গোয়েন্দা বিভাগের দারোগা মিস্টার অরুণ মিত্র। তবে দেবরঞ্জনের বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না। এবার তাহলে আমাদের কি করণীয়? শেষ প্রশ্নটা দেবরঞ্জনকে করলেন তিনি। দেবরঞ্জন বলল, আগে ওকে ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে একেবারে আত্মরা করে রাখবো। যদি বাঁচে তাহলে ফাঁসি, আর যদি সৌভাগ্যবশত মারা যায় তাহলে উড়িষ্যার কোনো জঙ্গলে কিংবা আলিপুর চিড়িয়াখানার বাঘের খাঁচার সামনে মালটাকে ফেলে দেবো। তারপর যা করার ওরাই করবে। সবাই মুখ চাওয়াচাই করল। বলছে কি দেবরঞ্জন? একজন অফিসার জিজ্ঞেস করলেন, কি বলছেন স্যার? তবে এটা তো কিছুই নয়, এসব মাফিয়াদের মাথায় গুলি করে মারা উচিত। আজ তো সোমবার, বুধবার দিন ইন্টারোগেশন রুমে ওর শেষ বিচার হবে। তারপর ওকে আদালতে তোলা হবে। ওর সাথে পুরনো হিসেব আছে আমার। আপনি একটু সময় করবেন স্যার। তাছাড়া অরুণবাবু আসছে, চিন্তা নেই। ওর বাকি সাগরেদগুলোরও ব্যবস্থা করতে হবে। তাহলে কি করবে? আপাতত থাক, আগে ওদের বসের বিচার হোক, তারপর ওদের হবে। দেবরঞ্জনের কাজের প্রশংসায় পঞ্চমুখ সবাই। অনেকেই সংবর্ধনা জানিয়েছে এবং দিবাকরের ফাঁসি হলে তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। বুধবার বেলা 12টা একটা ডোবারম্যান কুকুর নিয়ে ইন্টারোগেশন রুমে প্রবেশ করল দেবরঞ্জন। সে দেখল দিবাকরের 2 হাত বাঁধা। অরুণ মিত্র আর বড় সাহেব বাইরে রইলেন, লকআপের বাইরে। দিবাকর রাগেই খুঁজতে লাগলো। দেবরঞ্জন কুকুরটা নিয়ে দিবাকরের মুখোমুখি একটা চেয়ারে বসল। দিবাকর, দিবাকর, তোর মতো শুয়োরের বাচ্চাকে এখানে স্বাগত। এই 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 গালাগাল করছিস কাকে? হ্যাঁ, গালাগাল করছিস কাকে? তুই জানিস সালা আমি কে? হ্যাঁ, আমার পাওয়ার কতটা কোনো আইডিয়া আছে? পাওয়ার? হ্যাঁ, এখানে সালা তুই আমার কেনা গোলাম আর পৃথিবীর সব থেকে বড় শুয়ারের বাচ্চা। বেশি বাড়াবাড়ি করলে না একেবারে। এই কি করবি তুই? হ্যাঁ, বাড়াবাড়ি করলে কি করবি? আমার এই কুকুরটাও গত 2 দিন হলো কিচ্ছু খায়নি। যদি তুই মিথ্যে কথা বলিস তাহলে তোকে মেরে এই কুকুরটার সামনে ফেলে দেব। আর সবার আগে কোথায় কামড়াবে জানিস তো? ওইখানেই। তারপর তোর এই মাংসগুলো একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর যদি সত্যি বলিস তাহলে সমস্ত প্রমাণ অনুযায়ী তোর ফাঁসি হবে। এবার যা বলছি কান খুলে শোনো। আজ থেকে 20 বছর আগে সাঁতরাগাছিতে একজন ব্রাহ্মণকে খুন করেছিলে। কে বলেছিল খুন করতে, আর কার কথায় কাজ করেছিস? কেন? যা জানতে চাইছি তার উত্তর দে। আমার গুরু রাখালের কথায়। তো কি হয়েছে কি তাতে? আর রাখাল? রাখালকে খুন করলি কেন? নিজের রাজা হওয়ার জন্য। যেটা চাইছিলাম সেটা পাওয়ার জন্য। পাওয়াটা হচ্ছিল না। বারবার আমার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই রাখাল। একেবারে
খতম করে দিলাম। কেন, এসব জেনে তোর কি হবে? কি কাজ? আমার অনেক কিছু রে। তোকে এখানে কেন আনলাম জানিস? না, কেন? আমি চাইলে তোকে এইখানে গুলি করে মেরে ফেলতে পারি জানিস, কিন্তু মৃত্যুর আগে তোকে একটা গল্প শোনানো দরকার মনে হলো। তোর সাথে একটা পুরনো হিসেব বাকি আছে। যে হিসেব? কিসের হিসেব? শোন তাহলে। দেবু নামে 10 বছরের একটা ছেলে ছিল জানিস। তার মা একেবারে ছোটবেলায় মারা যায়। তারপর দেবু তার বাবার সাথে গ্রাম থেকে শহরে এলো। ছেলেকে একটা স্কুলে ভর্তি করে তার বাবা নিজে একটা মন্দিরে পুজো করত। নিজের সততা আর ব্যবহারের জন্য পাড়ায় খুব সুনাম ছিল তার। কিন্তু একদিন হঠাৎ করে সে খুন হয়ে গেল। মন্দিরেই রাত্রিবাস করত সে। একদল দুষ্কৃতী মন্দিরের সম্পত্তি চুরি করার জন্য তাকে খুন করল। সেই শহরেই এক কাকার বাড়িতে ছেলেটা থাকত, পড়াশোনার জন্যই। বাবার মৃত্যুর পর অনাথ হয়ে গেল সে। কিন্তু সেদিন বাবার মৃতদেহ ছুঁয়ে সেই ছেলেটা প্রতিজ্ঞা করে যে বা যারা তার বাবাকে মেরেছে সে সেইভাবেই তাকে শাস্তি দেবে। ঠিক একদম সিনেমার গল্পের মতো জানিস। বচ্চন একেবারে 20 বছর পর নিজের বাবার বদলা নিতে আসবে। এবার এখন বুঝতে পারছিস তো আমি কে? দিবাকরের ভ্রু কুঁচকে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই ঘটনাটা। আজ থেকে প্রায় 20 বছর আগের সেই বর্ষার রাতে ব্রাহ্মণকে হত্যা করার ঘটনাটা। তার মানে তুই শালা। দেবরঞ্জন উঠে গিয়ে তার চুলের মুঠি ধরে সপাটে একটা চড় মারল। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, আমি সেই ছেলে যার বাবাকে তুই খুন করেছিলি। শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তোর কেসটা আমি নিজে নিয়েছি। দিবাকরের মুখে এবার ভয়ের ছাপ। তাকে হাত বাঁধা অবস্থায় মাটিতে ফেলে কয়েকবার মোটা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকলো দেবরঞ্জন। অনেকক্ষণ পরেও সে থামছে না দেখে বড় সাহেব নিজে এসে দেবরঞ্জনকে থামালেন। মেঝেতে আধ মরা হয়ে পড়ে রয়েছে দিবাকর, মুখে রক্ত, থুতনিতে রক্ত। এটা তো সামান্য ডোজ দিলাম রে শুয়োরের বাচ্চা। এবার তৈরি থাক ফাঁসির জন্য। দেখি তোর কোন বাবা তোকে বাঁচাতে আসে। কথাটা বলেই বেরিয়ে গেল দেবরঞ্জন। এরপর যা যা করণীয় করা হলো। চার্জশিট পেশ হলো। দিবাকরকে আদালতে তোলা হলে সে নিজের দোষ স্বীকার করল। সমস্ত প্রমাণ বিচারের পর আদালত তার ফাঁসির আদেশ দিল। যতদিন না ফাঁসি হচ্ছে ততদিন তাকে আলিপুর সেন্ট্রাল জেলে 203 নম্বর সেলে রাখা হলো। আজ রবিবার। দিবাকরের ফাঁসি হয়ে গেছে আজ 2 দিন হলো। বেশ হৈ হৈ হয়েছিল। শুক্রবার ভোর 4:30 নাগাদ তার ফাঁসি হয়। যেদিন ফাঁসি হয় সেদিন দেবরঞ্জন হাজির ছিল। তবে আশ্চর্যের ব্যাপার, দিবাকরের মধ্যে কোনো পরিবর্তন এলো না। ফাঁসির জায়গায় যাবার আগে হাসতে হাসতে বলেছিল, এই যে দেবরঞ্জন বাবু, আমি মারা গেলে কি হবে? আমি সালা মরলেও হাজার হাজার দিবাকর জন্ম নেবে। আমি তো সামান্য, বাকিদেরকে কি করে আটকাবে? হ্যাঁ পুলিশ বাবু? আর যতবার জন্ম নেবে ততবার আমাদের মতো লোকেরা তোদের মতো শিয়ালদের শিকার করে মারবে। কাগজে দিবাকরের ফাঁসির খবর প্রকাশ পেয়েছিল একেবারে প্রথম পাতায়। তার সাথে দেবরঞ্জনের প্রশংসা। পরে তাকে সংবর্ধনাও প্রদান করা হয়। সেদিন দেবরঞ্জন এক মনে কাগজ পড়ছিল। সত্যি আজ তার নিজের প্রতি গর্ব হচ্ছে। যদি বাবা বেঁচে থাকতেন খুশি হতেন খুব। এবার হয়তো তার বাবার আত্মা শান্তি পাবে। ঘড়িতে তখন বেলা 11টা। হঠাৎ একটা ফোন এলো। দেবরঞ্জন উঠে গিয়ে টেলিফোনটা ধরতেই ভেসে এলো একটা কণ্ঠস্বর। নমস্কার বাবু। নমস্কার, আপনি কে? আমি? আমাকে তো সবাই চেনে। কিন্তু আপনার নাম কি? আমার নাম দিবাকর।
দিবাকর ঘোষ, আবার এসেছি আমি প্রতিশোধ নিতে। কাউকে ছাড়বো না। কথাগুলো শেষ করে ওপারের কথা বলা লোকটা ফোনটা রেখে দিল। দেবরঞ্জন কিছু বলল না। রিসিভারটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যদিও তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আবার দিবাকর। সে ভাবল কেউ হয়তো তার সাথে